সন্ধে নেমেছে। দূরের কাশীদের আমবাগানটা একটা কালো পাহাড়ের মতো লাগছে। ওই আমবাগানের ওপারে বিলাসপুর, আর এধারে নন্দীপুর, আর মাঝখানে আছে একটা বিশাল মাঠ। এ মাঠে কোনো ঘাস জন্মায় না। দিনের বেলায় ভুল করেও যদি এ মাঠের আকাশে কোনো পাখি চলে আসে, তার আর মাঠের ওপারে যাওয়া হয় না। আকাশে উড়তে উড়তেই মুখ থুবড়ে মাঠের ঠিক মাঝখানে পড়ে যায়। বিলাসপুর আর নন্দীপুরের মায়েরা তাদের ছেলে মেয়েদের শাসিয়ে রেখেছে। খেলতে খেলতে ও মাঠের সীমানায় পা রাখলে ঠ্যাং খোড়া করে রেখে দেবে। না হে, মিথ্যা শাসানি নয়, সত্যি কাটারির এক কোপে ছেলেদের ঠ্যাং কেটে দিতে পারে মায়েরা। হোক খোঁড়া, তবু তো ঘরের ছেলে ঘরে থাকবে। ও মাঠ যে অভিশপ্ত, ও মাঠে একবার পা দিলে যে আর প্রাণে বাঁচে না কেউ। শুধু জীবনে একবার বিলাসপুর আর নন্দীপুরের প্রত্যেক পুরুষকে একবার ওই মাঠে যেতেই হয়। এ নিয়ম অনেক দিনের, হাতের কর গুণে শেষ করা যাবে না এত বছরের পুরনো নিয়ম। মাঠের ঠিক মাঝখানে একটা ভাঙা পোড়ো অট্টালিকা। এককালে যখন এই অঞ্চলে এরকম ছোট ছোট গ্রাম ছিল না, সবটা মিলিয়ে ছিল চম্পক নগরী। তখন নাকি এখানকার রাজা ছিলেন রাজা ভানুপ্রতাপ। রাজা থাকলে এক রাজকুমারীও থাকবে, মানে তাই তো থাকে আর কি। রাজা ভানুপ্রতাপের কন্যার নাম ছিল লাবণ্য কুমারী। শোনা যায় লাবণ্য কুমারীর বিয়ে হয় গন্ধর্বনগরের রাজপুত্র শঙ্খকুমারের সঙ্গে। কিন্তু বিয়ের রাতে বাসর ঘরেই সাপের কামড়ে মারা যায় শঙ্খকুমার। সেই দুঃখে আত্মঘাতিনী হয় লাবণ্য কুমারী। আর তারপরেই চম্পক নগরীতে নেমে আসে একের পর এক দুর্ভোগ। রাজ্যে দেখা যায় অরাজকতা। রাজার রাজ্যপাটে মন না থাকলে যা হয় আর কি। কখনো দুর্ভিক্ষ, কখনো আবার অতিবৃষ্টি। দিনে দিনে চম্পক নগরী যেন শ্মশানে পরিণত হল। রাজ্য ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। রাজ্যের আর সেই গরিমাও রইল না। সব শেষ হয়ে গেলে শুধু থেকে গেল রাজকুমারী লাবণ্য কুমারীর ভাঙা চোরা মহল। লোকে বলে এই মহলে নাকি এখনো লাবণ্য কুমারীর অতৃপ্ত আত্মা ঘুরে বেড়ায়। ও আচ্ছা, আসল নিয়মটা তো বলাই হলো না। নন্দীপুর আর বিলাসপুরের ছেলেরা বিয়ের আগে একটা রাত এই মহলে কাটায়। লাবণ্য কুমারীর নতুন বাসর ঘর তৈরি হয় এই ভাঙা চোরা মহলে। লাবণ্যর অতৃপ্ত কাম পিপাসা চরিতার্থ করতে না পারলে কোনো পুরুষ নাকি বিয়ে করতে যেতে পারে না। যদি বা লুকিয়ে চুরিয়ে এই মাঠ পেরিয়ে যেতে চায়, তো মাঝ রাস্তাতেই গলায় রক্ত উঠে মারা যায়। যদি অন্য কোনো রাস্তা ধরে বিয়ের আসরে পৌঁছেও যায়, তো এমনও ঘটনা হয়েছে যে বিয়ের ওই যজ্ঞের আগুনেই নাকি জ্বলে পুড়ে শেষ হয়ে গেছে তারা। আর যারা রাত কাটিয়েছে তাদের কাছে জীবনের ওই একটা রাতের মতো বিভীষিকা আর কিচ্ছু নেই। কাউকে দেখা যায় না, শুধু বুকের মধ্যে একটা শীতল হাতের স্পর্শ। যে একবার ওই ঘরে গেছে, সেই ভয়ানক শীতল স্পর্শ সারা জীবনেও আর ভুলতে পারে না। চঞ্চলের বউ এখন চঞ্চলকে পিছন থেকে ডাকলে সে এক এক সময় এমন চমকে ওঠে যে মনে হয় যেন এই বুঝি হৃৎপিণ্ড কাজ করা বন্ধ করে দেবে। তবু যায় বিয়ের আগের রাতে একা একা ওই ভাঙাচোরা প্রাসাদে। লাবণ্যর কাছে যেতেই হয় সকলকে। রতনের বিয়ে কাল রাতে, আজ তার যাওয়ার কথা লাবণ্যর প্রাসাদে। কিন্তু সন্ধে থেকে সে গুমরে বসে আছে ঘরের এক কোনায়। বাড়ির মেয়েরা সবাই নানানভাবে হাসাবার চেষ্টা করে গেছে, নতুন বউয়ের ছবি দেখিয়ে নানা রগড় করে গেছে, কিন্তু রতনের মুখে এক ফোঁটাও হাসি নেই। মাঝে মাঝে মাকে দেখতে পেলে রতন করুণ মুখ করে একটাই প্রশ্ন করে গেছে, না গেলেই কি নয়? রতনের মা দুলালি আর কি বলবে, শুধু আঁচলে মুখ চাপা দিয়ে সেখান থেকে সরে গেছে। না গেলে যদি কোনো উপায় থাকতো, তবে কোনো মা আর তার ছেলেকে পাঠাতো ওই ভূতের বাড়িতে। বিকেলের দিকে চঞ্চল এলো।
রতনের অমন মুখ দেখে বুকের ভেতরটা একটু চনমন করে উঠল। প্রত্যেকবার যখন কেউ বিয়ের আগে ওই ভূতের বাড়ি যায়, বন্ধুরা পিছনে লাগে, এমন করে খ্যাপায় যেন নিজেদের জীবনে এমন দিন কখনো আসেনি, কিংবা আসবেও না। আগের বছরই চঞ্চলের ভাগ্যে এরকম একটা দিন ছিল। এখনো সে আতঙ্ক পুরোপুরি যায়নি। সে শুধু বউ চামেলিই জানে, পিছন থেকে আলতো করে কাঁধে হাত দিলেই চঞ্চল প্রথমে কেঁপে উঠে ভয়ে দুপা পিছিয়ে যায়। তারপর সামনে চামেলিকে দেখলে তেড়ে খিস্তি দেয়, মুখে যা আসে সেগুলোই বলে ঝাল মেটায়। কিন্তু তা বলে তো আর বন্ধুর সামনে সেসব বলা যায় না। বাসস্ট্যান্ডের সামনের ফুটপাত থেকে কেনা রঙিন চশমাখানা দু চোখে ঠিক মতো সেট করে নিয়ে চঞ্চল বন্ধুকে একটা ঠেলা দিয়ে বলল, রে এরকম মুখ লটকে বসে আছিস কেন রে? রতন একবার ফ্যাল ফ্যাল করে চেয়ে দেখে চঞ্চলের দিকে, তারপর আবার যেমন কড়িকাঠ গুনছিল তেমনি ছাদের দিকে উদাস মুখে চেয়ে থাকে। চঞ্চল ছাড়ার পাত্র নয়, পিছনে আবার একটা জোরে ঠেলা দিল। আরে কার কথা ভাবছিস? হ্যাঁ, আর তো একটা দিন পরেই। ধুর। চঞ্চল একটু অন্যরকম ইঙ্গিত করতেই যাচ্ছিল, তার আগেই রতন উঠে বসে চোখ কুঁচকে বলল, কাল রাতের কথা তো পরে ভাববো, আজ কি হবে রে শালা সেটা বল। চঞ্চল মুখ ঘুরিয়ে নিল। তারপর তার মনে পড়ল চোখে তার রঙিন চশমা সাঁটা আছে। চোখ দুটো ঢাকা থাকলে ভয়টা অত সহজে ধরা পড়ে না। চোখের ভয়টা না হয় কিছু একটা করে লুকানো গেল, কিন্তু গলাটা যে কেঁপে ওঠে সেটা কি করে লুকাবে সে? তবু খানিকটা সাহসে নিয়ে বলল, আরে ও কিছু হবে না, রাত হলে বরের মতো সেজে চলে যাবি, তারপর একেবারে মরার মতো শুয়ে থাকবি। একটা ঠান্ডা সাপ মনে হবে তো শরীরের এদিক থেকে ওদিকে চলে যাবে, ব্যাস এইটুকু। তারপর আর কি, যখন দেখবি সব আবার আগের মতো হয়ে গেছে তখন উঠে পালিয়ে আসবি। খুব বেশি গা গিনগিন করলে কাল সকালে গঙ্গায় গিয়ে ভালো করে 2-3 বার ডুব দিয়ে দিবি, ব্যাস হয়ে গেল। দেখবি সব একেবারে ঝরঝরে হয়ে যাবে। নতুন কিছু নয়, সকাল থেকে যে এখানে আসছে সেই এই পরামর্শ দিয়ে চলেছে। রাত হয়ে এলো। রতনকে নতুন বরের মতো সাজালো বন্ধুরা। মাথায় টোপর, হাতে জাঁতি, কোঁচানো ধুতি, একখানা ব্যান্ড পার্টি তাসা পেটাতে পেটাতে নিয়ে চলল রতনকে। রতনের বাবা মা বন্ধু কেউ যায়নি সঙ্গে। কারো সাহস আছে নাকি রাতের বেলা ওই লাবণ্যর মহলের আশেপাশে ঘেঁষার? শুধু যার বিয়ে হবে সেই যাবে। যেতে না চাইলে তাসাপাটি চারদিক দিয়ে ঘিরে প্রায় তাড়াতে তাড়াতে নিয়ে যাবে তাকে। পালিয়ে যেতে চাইলে চ্যান দোলা করে নিয়ে যাবে। তবে রতনের ক্ষেত্রে এমন কিছুর দরকার পড়ল না। সে টলতে টলতে ঠিক হাজির হলো সেই ভাঙা চোরা মহলের সামনে। সন্ধ্যের পর থেকেই কেমন যেন বৈরাগ্য এসে গেছে তার। মায়ের দিকে এমন কাঁচুমাচু মুখ করে 5 বার রাস্তা খুঁজছিল। সেই মাই কোনো রাস্তা দেখাতে পারল না। বাবা সেই কবে থেকেই মুখ ফিরিয়ে রেখেছে। বন্ধুরাও কোনো রাস্তা বাতলাতে পারল না। রতন বুঝে গেছে এ জগতে কেউ কারো নয়। বিপদের দিন কেউ পাশে থাকবে না, বাপ মা বন্ধু কেউ না। তাই আর কোনো উচ্চবাচ্য না করেই সে সোজা ঢুকে গেল লাবণ্যর মহলে। পিছন থেকে তাসা পাটির কর্কশ আওয়াজ ম্লান হয়ে গেল। ওরা সবাই চলে গেল। কাল সকালের আগে আর কেউ আসবে না। একটা ঘোর কালো অন্ধকার আর একটা বিশ্রী বিকট গন্ধ। শুধু নিজের নিঃশ্বাস ছাড়া আর কোনো কিছুর শব্দ রতন পাচ্ছে না। মোটা মোটা মাকড়সার ঝুল নাকে এসে লাগছে। আন্দাজে হাত দিয়ে সরিয়ে এগিয়ে যাচ্ছে রতন। ভারীটার যা অবস্থা, যে কোনো মুহূর্তে কড়িকাঠ থেকে মোটা চাঙড় খুলে এসে মাথায় পড়তে পারে। পড়লেই বোধ হয় এখন ভালো। এই মানসিক অবস্থা যে আর নেওয়া যাচ্ছে না। একটা বাদুর না চামচিকে কি জানি কি একটা উড়তে উড়তে ভীষণ জোরে মাথায় এসে চাপড় মারল রতনের। ভ্যাবাচ্যাকা খেয়ে কিসের উপর যেন পা দিয়ে একেবারে স্লিপ খেয়ে পড়ে গেল রতন। আর ঠিক সেই মুহূর্তে যেন একেবারে আলাদিনের আশ্চর্য প্রদীপের দৈত্যের স্পর্শে
বাড়িটার ভোলই বদলে গেল। কোথায় সেই ভাঙাচোরা বাদুরের আড্ডা? কোথায় কোথায় সেই কড়ি বর্গা খসে যাওয়া ছাদ? এ তো এক রাজপ্রাসাদ। রতন নিজের দিকে তাকিয়েও চমকে উঠল। তার গায়ে দামি পোশাক, ঠিক বইয়ের রাজা মহারাজাদের ছবির মতন, আর সে শুয়ে আছে একটা নরম বিছানায়। কিন্তু এই রূপকথার মতো মায়াপুরী যে রতনের সহ্য হচ্ছে না। সে বেচারা ভয়ে চিৎকার করে উঠল, বাড়ি যাব। অমনি যেন পাশ থেকে একটা খিলখিল শব্দ শুনতে পেল সে। কোনো মতে চোখ খুলে সে অবাক। এক অসামান্য সুন্দরী মহিলা তার দিকে একটু একটু করে এগিয়ে আসছে, যেন এক বাঘিনী এগিয়ে আসছে তার শিকারের দিকে। চমকে উঠল রতন। চঞ্চলকে খুঁচিয়ে খুঁচিয়ে এই লাবণ্যের মহলের ব্যাপারে অনেক কিছুই জেনেছিল রতন। এমন করে হোঁচট খেয়ে পড়ে গিয়েছিল চঞ্চল, আর তারপরেই তার শরীরে একটা ঠান্ডা স্পর্শ। কিন্তু এ পেতনি যে একেবারে সাক্ষাৎ সামনে এসে গেছে, তার মানে সর্বনাশ। রতন আবার ভয় চিৎকার করে উঠল, আমি বাড়ি যাব, আমি বিয়ে করব না। সত্যি এই উপায়টা কেন যে এতদিন মাথায় আসেনি? বিয়ে না করলেই তো আর এ যন্ত্রণা সহ্য করার কোনো দরকার হতো না। রতনের কথা কেউ ভাবে না, মা বাবা বাড়ির কেউ না। তাহলে রতনের কি দায় পড়েছে যে বাড়ির কথা ভেবে, মায়ের কথা ভেবে বিয়ে করতে যাওয়ার, বিয়ের আগে এই পেতনির সাথে রাত কাটাতে যাওয়ার? কিন্তু এখন তো আর এসব কথা ভেবে কোনো লাভ নেই। সেই সুন্দরী ক্রমশ এগিয়ে এসে রতনের বিছানার চাদরে টান দিল। রতন হুড়মুড় করে আরো সামনে এগিয়ে এলো। কি হলো, ভয় করছে? পুরুষ মানুষের আবার এত ভয় কিসের? তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। আজ তাই নিজের রূপে এসেছি তোমার কাছে। এই রাত শুধু তোমার আর আমার জন্য। রতন ভয়ে আবার পিছিয়ে গেল। কি সব বলছে পেতনিটা? হঠাৎ সারা গ্রামকে ছেড়ে রতনকে কেন এত পছন্দ হলো পেতনিটার? লাবণ্য ছাড়ার পাত্রী নয়। আবার ধীরে ধীরে এগিয়ে আসছে রতনের দিকে। রতন ছিটকে বেরিয়ে এলো সেখান থেকে। এখনই সেখান থেকে এক ছুটে পালিয়ে যেতে হবে তাকে। কিন্তু পালাবে কোন দিকে? দরজা খুলে বেরিয়ে যে রাস্তা হারিয়ে ফেলল সে। কোথায় সেই ফেটে চৌচির হয়ে যাওয়া খোলা মাঠ? ওদিকে কালো পাহাড়ের মতো দেখতে আমবাগান, কিচ্ছু নেই। রতন যেন পিছিয়ে এসেছে কয়েক যুগ আগে। সেই চম্পক নগরীর বিলাসবহুল প্রাসাদ। অলিন্দে অলিন্দে সুগন্ধি প্রদীপ জ্বলছে। রতন এদিক থেকে ওদিক দৌড়ে বেড়াচ্ছে, আর যেখানেই যাচ্ছে তার সামনে এসে দাঁড়াচ্ছে রাজকুমারী লাবণ্য। একবার যখন এই প্রাসাদে এসে পড়েছ, তখন যে আমার আজ্ঞা ছাড়া তুমি কোথাও যেতে পারবে না। রতনের আর কিছু মাথায় আসছে না। চারিদিকে যেন শুধু লাবণ্য। সামনে এগুলে লাবণ্য, পিছনে হাঁটলেও লাবণ্য। উপায় যেন এখন শুধু একটাই। রতন বারান্দা থেকে ঝাঁপ দিল। নিচে পড়লে নির্ঘাত মৃত্যু, হোক মৃত্যু। কিন্তু মরণ যে রতনের কপালে লেখা নেই। ওপর থেকে রতন পড়ল বটে, কিন্তু তার শরীরটা যেন হাওয়াতেই দুলতে থাকলো। আবার ঠিক সামনেই লাবণ্য। রতনের মুখের ওপর ঝুঁকে আছে সে। মরতে চাইছো? কিন্তু এখানে যে মৃত্যু আর আসে না। এ মহল এখন শুধু লাবণ্যের। লাবণ্যের ইচ্ছা ছাড়া আর কেউ আসে না। আলো আসে না, অন্ধকার আসে না, হাওয়া বাতাস কিচ্ছু আসে না। রতনের কানে কথাগুলো যেন তীরের মতো গিয়েছিল। আবার পাগলের মতো দৌড়ল রতন। যেদিকে দু চোখ যাচ্ছে রতন খালি দৌড়াচ্ছে, কিন্তু দৌড়ে যাবে কোথায়? আবার খানিকটা দৌড়ে এসে পড়ল সেই লাবণ্যের সামনে। এবার লাবণ্যকে কেমন যেন ভয়ঙ্কর লাগছে।
সেই মায়াময়ী ভাব আর নেই। এখন যেন সব কিছু বদলে গেছে। তাকে তাকে ডাইনি মনে হচ্ছে। একটা সরু লিকলিকে হাত দিয়ে সে চেপে ধরল রতনের গলা। কোথায় পালাচ্ছিস বারবার? কথা কানে যাচ্ছে না? বলছি না বারবার এই মহল ছেড়ে পালাবার জায়গা নেই যতক্ষণ না আমি বলছি। তুই জানিস না আমাকে সন্তুষ্ট করতে না পারলে তোকে বিয়ে করে সুখী হওয়ার অধিকার আমি দেব না। দেওয়ালে পিঠ ঠেকে গেলে যা হয়। লাবণ্যর চাপে গলা থেকে স্বর বার হচ্ছে না রতনের। তবু যেটুকু স্বর বের হলো তাই দিয়েই রতন কোনো মতে বলল, আমি বিয়ে করব না। খানিকক্ষণের জন্য যেন চুপ করে গেল লাবণ্য। তারপরেই আবার খিলখিল করে হেসে উঠল। বিয়ে করবি না তাই নাকি? সত্যি বিয়ে করবি না? এবার যেন বুকে একটু বল পেয়েছে রতন। না, বিয়ে করব না। আবার হেসে উঠল লাবণ্য। রতনকে এক ঠেলা মেরে ফেলে দিয়ে ঘুরে ঘুরে হাসতে লাগলো। বিয়ে করবি না তুই? না, বিয়ে করব না। বেশ, তোকে ছেড়ে দিলাম। কিন্তু যদি দেখি তুই কাল নতুন বটটি সেজে বিয়ে করতে গিয়েছিস, তবে দেখবি এই লাবণ্য কি করতে পারে। যারা আমার কথা শোনে না, আমাকে তৃপ্ত না করেই বিয়ে করে সংসার পাততে চায়, তাদের আমি বিষে মেরে ফেলি। কিন্তু তোকে যে আমার বড্ড ভালো লেগেছে, তাই তোকে আমি মারব না। কিন্তু মনে রাখিস, বাঁচতেও দেব না। রতনের এই মুহূর্তে নিজের উপরে বিশ্বাস প্রবল। বিয়ে, প্রেম এসবের উপর তার কোনো বিশ্বাস নেই। দরকার পড়লে বাড়ি, বাবা, মা, ভিটে মাটি, বন্ধু বান্ধব সব ছেড়েই সে চলে যেতে পারে। আমি বিয়ে করব না, করব না। আমি বিয়ে করব না। চিৎকার করতে করতেই আবার দৌড়াতে লাগলো রতন। কি জানি কিসে একটা হোঁচট খেয়ে আবার মুখ থুবড়ে পড়ে গেল। আস্তে আস্তে সব আলো মুছে যাচ্ছে। আবার সেই আগের মতো জমাট বাঁধা কালো অন্ধকার। বাদুর দোল খাচ্ছে। প্রায়ই এদিক ওদিক থেকে ঝুরঝুর করে কড়িবর্গা খসে পড়ে যাচ্ছে। মাকড়সার মোটা ঝুল এসে আবার নাকে লাগছে। সবকিছু ঠিক আগের মতো হয়ে গেছে, কিন্তু কেন জানি না খুব ক্লান্ত লাগছে রতনের। মাথাটা তুলে উঠে বসতে চাইল রতন, পারল না। ধপ করে পড়ে গেল মাটিতে। সকাল থেকেই আবার নতুন করে তাসা পাটির বাজনা বাজছে রতনের বাড়ির সামনে। ছেলের বিয়ে বলে কথা, কত রকম কাজ থাকে। ভোরবেলা দধিমঙ্গল, তারপর জল সইতে যাওয়া, আর কত কি। রতনের বিয়ে বাড়িটা আজ সত্যিকারের বিয়ে বাড়ির মতো লাগছে। গ্রামের মেয়েদের হাসি ঠাট্টা, রতনের বন্ধুদের নাচ গান, বিয়ে বাড়ি একেবারে জমজমাট। কিন্তু যাকে ঘিরে এত কাণ্ড, তার যে কোনো হুঁশই নেই। ভোরের একটু আগে গায়ের ছেলেরা রতনকে তুলে নিয়ে এসেছে। জ্ঞান নেই, তবে শ্বাস চলছে। এ আর নতুন কি, গায়ের সব ছেলেদের অবস্থাই এমনই হয়। কবরেজ মশাই সেই ভোরবেলা এসে নাড়ি টিপে দেখে ওষুধ দিয়ে গিয়েছে। চিন্তার কিচ্ছু নেই, এই তো জ্ঞান ফিরল বলে। জ্ঞান ফিরল, কয়েকবার চোখ পিট পিট করে তাকিয়ে আস্তে আস্তে উঠে বসল রতন। আর রতনকে উঠে বসতে দেখে আবার দ্বিগুণ উৎসাহে তাসা পাটি বাজতে শুরু করলো। কি হলো? এত চেঁচামেচি করছো কেন তোমরা? খুব আনন্দ হচ্ছে? আমাকে সাক্ষাৎ মৃত্যুর হাতে তুলে দিয়ে খুব আনন্দ হচ্ছে? রতন এত জোরে চেঁচিয়ে উঠল যে সবাই চমকে উঠল। তাসা পাটির বাজনা হঠাৎ করেই বন্ধ হয়ে গেল।
রতনের মা তাড়াতাড়ি দৌড়ে এসে আঁচল দিয়ে বাতাস করতে লাগলো। ছেলেটার মাথাটা একটু গরম, কাল না জানি কি হয়েছে ছেলেটার সাথে, তাই হয়তো খেপে গেছে। কিন্তু রতনের আজ মায়ের এই আদর স্নেহ আদিক্ষেতা বলে মনে হয়। কাল কোথায় ছিল এত আদর, এত স্নেহ? কোথায় ছিল কাল? লাগবে না, যাও তো এখান থেকে, আর এসব বন্ধ করো, কিচ্ছু লাগবে না। রতন এভাবে কোনোদিন মায়ের সাথে কথা বলেনি। একঘর লোকের সামনে এভাবে কথা বলায় রেগে গিয়ে হয়তো এমন ব্যবহার করে ফেলেছে। কিন্তু তাও চোখে জল চলে এলো রতনের মায়ের। রতনের বাবা এগিয়ে এসে স্ত্রীর কাঁধে হাত রাখলেন। অন্য দিন অন্য সময় হলে এরকম ভাবে কথা বলার জন্য হয়তো খান কতক চড় থাপ্পড় মেরে দিতেন ছেলেকে, কিন্তু এই দিনটা তো তার জীবনেও এসেছে। তাই রতনের বাবাও জানে ছেলের এখন মনের অবস্থা কিরকম। তিনি ছেলের দিকে তাকিয়ে একটু গম্ভীর হয়েই বললেন, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝেছি। মাথাটা গরম হয়ে আছে, যাও স্নান সেরে নাও, যাও। তোমার বন্ধুরা অপেক্ষা করছে, তাদের সাথে কথা বলো, মুড ভালো হয়ে যাবে। মাথাটা ঠিক করো, আজ তো তোমার বিয়ে। বিয়ে কথাটা উচ্চারণ হতেই রতনের চোখের সামনে আগের দিন রাতের সব ঘটনা একেবারে জলজল করে উঠল। লাবণ্যের সেই চোখ ধাঁধানো রূপ, আর তার সেই খিলখিল হাসি, ক্রমশ হিংস্র সাপদের মতো তার এগিয়ে আসা, আর তার সেই হুমকি, বিয়ে করলেই রতনের জীবনে নেমে আসবে ঘোর বিপদ। মৃত্যু আসবে না, মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর হয়ে যাবে জীবন। আমি বিয়ে করব না। কি বলছে কি রতন? সবাই একটু নড়ে চড়ে উঠল প্রথমে। রতন সকলের দিকে একবার ভালো করে তাকিয়ে এবার চেঁচিয়ে উঠল, আমি বিয়ে করব না, বুঝলে তোমরা? আমি বিয়ে করব না। সবাই অবাক হয়ে চেয়ে রইল রতনের দিকে। রতনের মা আর ফুঁপিয়ে ফুঁপিয়ে নয়, এবারে একেবারে হাউ মাউ করে কেঁদে উঠল। এসব কি বলছিস রে বাপ আমার? রতনের বাপ এতক্ষণ অনেক কষ্টে নিজের মেজাজখানা ধরে রেখেছিলেন, এবার একেবারে তেলে বেগুনে জ্বলে উঠলেন। মাথায় একেবারে ধান ইট মেরে দুয়াতখানা করে দেব। ইয়ার কি পেয়েছে? বলি, মেয়ের বাড়িতে আমাদের কোনো মানিজ্যত নেই, সেখানে এতক্ষণে আবির্দি শুরু হয়ে গেছে বোধহয়। মায়েরা সব গায়ে হলুদের তোড়জোড় করছে, সারা গ্রামকে নিমন্ত্রণ করা হয়ে গেছে। আর এখন এখন তোমার বৈরাগ্য জেগে উঠলো, তুমি বিয়ে করতে পারবে না, টেনে একটা চট দেব। যাও তাড়াতাড়ি স্নান করে নাও, এখনই দধিমঙ্গল হবে। আপনার সব চিন্তা ওই মেয়ের বাড়ি নিয়ে, গায়ের মানুষজন নিয়ে। আপনার ছেলেকে নিয়ে কোনো চিন্তা হয় না? ছেলে যে কাল মরতে যাচ্ছিল, সে ব্যাপারে কোনো চিন্তা হয় না? রতনের বাবা আবার দমে গেল। আহারে, ছেলেটা তার বরাবরই একটু অন্যরকম, ব্যাপারটাকে বড্ড মনে নিয়ে নিয়েছে। চঞ্চল তাড়াতাড়ি এগিয়ে এলো। আরে ভাই, এসব নিয়ে তো ভাবছিস কেন বলতো? এ তো আমাদের সকলের সাথে একদিন না একদিন হয়েছে, তাই বলে কি আমরা বিয়ে করিনি? এই তো এখন দিব্যি আছি। আমি বিয়ে করতে পারবো না, বিয়ে করলে আমি মরে যাব, ওই পেতনি আমায় বলে দিয়েছে। রতনের কথা শুনে যেন বাজ পড়ল বাড়িতে। এ কি কথা? দিব্যি সব নিয়ম মেনে রতনকে রেখে আসা হলো ভাঙা বাড়িতে। ভোরের আগে অজ্ঞান অবস্থায় ছেলেটিকে তুলে আনা হলো। তাহলে তাহলে আবার এসব কথা উঠছে কেন? তবে কি এবার থেকে এই নিয়মটাই হবে? ওই হারামজাদা পেতনি ছেলেগুলোর বিয়ে দিতেই দেবে না? রতনের বাবা আর নিজের মাথা ঠিক রাখতে পারছেন না। ঘর ভর্তি ছেলে মেয়ে। রতনের মাও সামনে বসে সেই তখন থেকে বিন বিন করে কেঁদে চলেছেন। এরকম অবস্থায় এত বড় ছেলের সঙ্গে এসব বিষয় নিয়ে কথা বলা চলে নাকি? রতনের গেঞ্জির খুঁটে টান দিয়ে তাকে একটু আড়ালে নিয়ে গেল রতনের বাবা। তারপর অনেক কষ্টে যতটা সম্ভব গলার স্বর নরম করে বলল, কাল ঠিক কি হয়েছিল একটু বল দেখিনি বাপ আমার। সকাল থেকে এমন বিয়ে করবো না বলে কান্নাকাটি করছিলি কেন? কাল যে ঠিক কি হয়েছিল
সেটা ভাবলেই রতন ভয়ে কুঁকড়ে যাচ্ছে। তবু শেষবারের মতো বড্ড আশা নিয়ে বাবাকে গড়গড় করে বলে ফেলল। সব কথা শুনে খানিকক্ষণ হাঁ করে চেয়ে রইলেন রতনের বাপ। তারপর হো হো করে হেসে উঠলেন। এ কি কাণ্ড! রতনের বাবার অমন হাসি দেখে রতনের বন্ধুরাও গুটি গুটি পায় এগিয়ে এলো সেই দিকে। শুনেছো, তোমার বন্ধুর কথা শুনেছো? ও নাকি পেতনিকে দেখেছে। এই ভাঙা বাড়ি নাকি প্রাসাদ হয়ে গিয়েছিল। আচ্ছা তোমরা বলো, তোমরা তো কেউ কেউ গেছো এই ভাঙা বাড়িতে, এমন কাণ্ড কখনো দেখেছো? সকলে ঘাড় নাড়ল। না, তারা পেতনিকে সচক্ষে কোনোদিন দেখেনি, শুধু সারা শরীরে একটা ঠান্ডা হাতের স্পর্শ পেয়েছে। রতনের বাবা আবার হেসে উঠলেন। আরে স্বপ্ন দেখেছে বেটা আমার, ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে সকাল থেকে উল্টোপাল্টা বলে যাচ্ছে। পেতনি নাকি ওকে দেখা দিয়েছে। গাঁয়ের এত লোক থাকতে ওর ওই চাঁদ বদনটাকেই নাকি পছন্দ করেছে পেতনি। আরে গবেট, মেয়েটা আজ পেতনি, এককালে তো রাজকুমারী ছিল। নিজের থোবড়াখানা দেখেছি যায় না। আবার একটা হাসির রোল উঠল। এবার আর শুধু রতনের বাবা নয়, অন্য সকলেও, রতনের বন্ধু বান্ধবরা অব্দি হেসে উঠল। গলাটা অনেকক্ষণ ধরে জ্বালা জ্বালা করছিল রতনের। কেন যে এত জ্বালা করছে সে বোঝেনি। বাবা আয়নার কথা বলতে চোখ গেল আয়নার দিকে। এবার একটা হাসির রেখা ফুটে উঠল। সত্যি ঠিকই বুঝেছে সে, কেউ তাকে ভালোবাসে না। কেউ না দেখুক, মা তো একবার দেখবে। সে না হয় জ্ঞান ফেরা স্তক ঝগড়া করে যাচ্ছে, তাই হয়তো চোখ যায়নি। আর কারোর চোখ গেল না। রতন এবার নিজের গলাটা নিয়ে গিয়ে বাবার চোখের সামনে ধরল। দেখছো? দেখো দেখো, ভালো করে দেখো। রতনের গলার দুদিকে 5 আঙুলের স্পষ্ট দাগ নীল হয়ে ফুলে রয়েছে। কাল ওই পেতনি আমার গলা টিপে ধরেছিল, দেখো। রতনের বাবা চোখ নিচু করে নিয়ে এলো রতনের গলার সামনে। তারপর চোখের চশমাখানা খুলে ধুতির খুঁটে মুছে আবার চোখে দিল। দূর মুখ পোড়া, কোথায় দাগ? কিসের দাগ? রতন অবাক হয়ে দেখল সে ছাড়া ওই নীল কালশিটের দাগ আর কেউ দেখতে পাচ্ছে না। রতন ছুটে গেল মায়ের কাছে। দেখো না মা, তুমি তো দেখতে পাচ্ছ, বলো কালশিটের দাগ কিরকম, তুমি তো দেখতে পাচ্ছ। মা হাঁ করে রতনের মুখের দিকে তাকিয়ে ঘাড় নাড়ল। চারিদিকে সকলের দিকে তাকালো রতন। সকলের চোখের সামনে নিজের গলা বাড়িয়ে দিল। দেখো দেখো, কালশিটের দাগ দেখতে পাচ্ছ, দেখো। কেউ দেখতে পেল না কোনো দাগ। ছেলেটাকে তৈরি করো, যা নিয়ম টিয়ম আছে সব পালন করে নাও তাড়াতাড়ি। বুঝেছি, ছেলেটা অন্ধকার বাড়িতে গিয়ে অনেক কিছু নিজের মতো করে কল্পনা করে নিয়েছে। নিজে নানা রকম চিন্তা করে নিয়ে নিজের মতো বকে চলেছে। বিয়ে দিয়ে ঘরে লক্ষ্মী আনলেই সব ঠিক হয়ে যাবে। কথাটা বলেই তিনি এমনভাবেই বেরিয়ে গেলেন যে এরপর আর কোনো কথা চলে না। আবার দ্বিগুণ উৎসাহে তাশাপাটির বাজনা বাজতে শুরু করল। মেয়েরা আবার নিজেদের মাঙ্গলিক আচার অনুষ্ঠানে ব্যস্ত হয়ে পড়ল। এর মধ্যে রতনের মাঝে মাঝে ওই এক চিৎকার, আমি বিয়ে করব না। শুনেছো শুনেছো তোমরা, আমি বিয়ে করব না। না, শোনা গেল না, কারো কানে ঢুকল না, কোনোভাবেই কিচ্ছু করা গেল না। রতনের চিৎকার চেঁচামেচিকে কেউ পাত্তাই দিল না। এমনকি রাগের চোটে যাওয়ার সময় মা তোমার জন্য দাসী আনতে যাচ্ছির বদলে সে ক্যানক্যানে গলায় বলেছিল, মা তোমার জন্য পেতনি আনতে যাচ্ছি। রতনের মা যে কি বুঝলো কে জানে। আঁচলে মুখ চাপা দিয়ে খিলখিল করে হেসে উঠল। চঞ্চল রতনের কানে ফিসফিস করে বলল, আরে অত ভাবিস না, একবার ঘুরে এসেছিস ব্যাস, ওই পেতনি তোর কোনো ক্ষতি করতে পারবে না। আর ওই ভাঙা প্রাসাদ ছেড়ে ওই পেতনি আর বেরিয়ে হয় না। রতন ফোঁস ফোঁস করে নিঃশ্বাস ফেলতে ফেলতে ঘাড় গোঁচ করে অন্যদিকে তাকিয়ে রইল। ঠিক আছে, পেতনি বড় একটা ভাঙা প্রাসাদ ছেড়ে বের হয় না, কিন্তু একেবারেই যে বের হয় না তা তো নয়। ওপাড়ার নিমাইদা যখন পেতনিকে ফাঁকি দিয়ে বিয়ে করতে গিয়েছিল,
তখন তো বিয়ে বাড়িতে পেতনি একেবারে তুলকালাম বাঁধিয়েছিল। সকলের চোখের সামনে নিমাইদা একেবারে মুখের রক্ত উঠে মরে গেল। আজ রতন বিয়ে করতে যাচ্ছে, না জানি কোন কাণ্ডটা হবে। রতন ঠিক করে রেখেছে, পেতনি তাকে মারতে এলে সে বাবাকে এগিয়ে দেবে। বাবার জেদের জন্যই তো আজ সে বিয়ে করতে যাচ্ছে। লাবণ্যর প্রাসাদের গা ঘেঁষেই বরযাত্রীর দল চলেছে বিলাসপুরের দিকে। তাসা পাটির তুমুল গর্জন ছাপিয়ে রতনের কানে এলো সেই আগের বারের রাতের মতো খিলখিল হাসি। চমকে উঠল রতন। চঞ্চল ভ্যানের উপর বসে নিজের বউয়ের সাথে কিসব রসিকতা করছিল। রতন চঞ্চলের গায়ে ধাক্কা দিল, বলল, ওই শোন, শুনতে পাচ্ছিস? এরকম আচমকা ধাক্কা খেলে চঞ্চল আবার ভয় পেয়ে যায়। কোনো মতে নিজেকে সামলে নিয়ে কান খাড়া করে শুনল। না, কিছুই শুনতে পেল না। তোর কি হয়েছে বলতো? সকাল থেকে দেখছি বেঁধে বেঁধে বকছিস, বেঁধে বেঁধে শুনছিস, বেঁধে বেঁধে দেখছিস। তোকে দেখে মনে হচ্ছে এই গাঁয়ের কেউ কোনোদিন আগে বিয়েই করেনি। রতন চুপ করে গেল। সে বোধহয় বুঝতে পেরেছে সে সত্যিই একটু বেশি দেখছে, বেশি শুনছে। অন্তত সে যা দেখছে আর শুনছে তা আর অন্য কেউ দেখতে বা শুনতে পাচ্ছে না। বিলাসপুরে কাঞ্চনার বাড়িতে তুমুল আয়োজন। বরযাত্রীদের সবাইকে গোলাপ জল ছিটিয়ে স্বাগত জানানো হলো। হাতে হাতে শরবতের গ্লাস ঘুরতে থাকলো। রতনও একটা রঙিন শরবতের গ্লাসে একটা চুমুক দিল। ঠিক সেই সময়ে কে একটা যেন মেয়ে ঠিক কানের কাছে এসে বলে গেল, কি গো, তুমি যে বললে বিয়ে করবে না? কে কে বললো কথাটা? সবেমাত্র এক চুমুক শরবত খেয়েছিল রতন, সেটা ছিটকে পড়ে গেল। শরবতের গ্লাসটা হাত থেকে পড়ে দু টুকরো হয়ে গেল। কাঞ্চনার বাড়ির লোকেরা সবাই জামাইয়ের কাণ্ড দেখে হাঁ করে তাকিয়ে আছে। রতনের বন্ধুরা লজ্জায় কে কোন দিকে যাবে ঠিক করতে পারছে না। চঞ্চল বলল, এই কি করছিস বলতো? নাম ডোবি নাকি আমাদের? একটা গ্লাসও ঠিক মতো ধরতে পারছিস না? তুই শুনলি না ওই যে ওই মেয়েটা বললো? কি বললো? অবাক হয়ে যায় চঞ্চল। কি বলল সেটা আর বলতে পারে না চঞ্চল মেয়েটাকে। আর ধারে কাছে দেখা যাচ্ছে না যে, তাকে যে আর কাছে পিঠে কোথাও পাওয়া যাবে না সেটা রতন বেশ ভালোই বুঝেছে। চুপ করে গেল রতন। একটু পরে আবার সব স্বাভাবিক। আবার সেই আগের মতো হাসি ঠাট্টা রঙ্গ তামাশা চলছে। বিয়ের মণ্ডপে গেল রতন। সেখানে শুরু হলো আর এক বিপত্তি। পুরোহিত মশাই রতনের হাতে ফুল তুলে দিয়ে রতন দেখে কাঁচা মাংসের টুকরো তার হাতে। ভয় চিৎকার করে দূরে ছুঁড়ে ফেলে দেয় সে। এ কি, এটা কি কাঁচা মাংস? সবাই অবাক হয়ে যায়। কাঞ্চনার বাবা রতনের বাবাকে আলাদা করে ডেকে বলে, কি ব্যাপার বলুন তো, জামাইয়ের কি কিছু সমস্যা আছে নাকি? শরীর টরীর খারাপ নাকি? রতনের বাবা ব্যাপারটাকে হেসে সামাল দেওয়ার চেষ্টা করে। আরে না না, ওসব কিছু না। আসলে ছেলেটা আমার একটু নরম স্বভাবের, তো কাল ওই ঘটনা একটু বেশিই বিচলিত হয়ে যাচ্ছে। ব্যাপারটা নতুন কিছু নয়। লাবণ্যের প্রাসাদের কথা নন্দীপুর আর বিলাসপুর দুই গাঁয়ের মানুষই জানে। কাঞ্চনার বাবাকেও একদিন ওই প্রাসাদে যেতে হয়েছিল, তাই তাকে আর বিশেষ কিছু বুঝিয়ে বলতে হলো না। তিনি রতনের পাশে হাঁটু গেড়ে বসে মাথায় হাত বোলাতে লাগলেন আর বললেন, ওরকম বলে না বাবা, তুমি ভালো করে চেয়ে দেখো, কাঁচা মাংসের টুকরো হতে যাবে কেন? বাবা, ও তো ফুল, তোমার কোথাও হচ্ছে ভুল। রতন আবার গোঁজ হয়ে বসে থাকে। কেউ তাকে বুঝছে না। সে যা দেখছে কেউ তা দেখতেও পাচ্ছে না। পুরোহিত মশাই আবার একটা ফুল তুলে দিলেন রতনের হাতে। রতন হাঁ করে চেয়ে রইল পুরোহিতের দিকে। সে স্পষ্ট দেখছে ওটা একটা কাঁচা মাংসের টুকরো। স্পষ্ট মাংসের বোটকা গন্ধ নাকে এসে লাগছে তার। আর সকলে বলছে যে এটা নাকি একটা ফুল। রতন কাঁপা কাঁপা হাতে আলগোছে ধরল ফুলটা। অমনি কে যেন আবার কানের কাছে ফিস ফিস করে বলে গেল, কি গো,
তুমি নাকি বিয়ে করবে না? তবে এখানে কি করছো? এখনো তো কিছুই হয়নি। এরপরেও এখানে বসে থাকলে এমন অনেক কিছু দেখতে পাবে। আঁতকে উঠল রতন। কি যে হলো! গলার মালাটা ছুঁড়ে ফেলে দিয়ে লাফ দিয়ে আসন থেকে উঠে পালাতে লাগলো। চিৎকার করে বলতে লাগলো, আমি বিয়ে করব না, আমি বিয়ে কিছুতেই করব না। আরে কি মুশকিল, কি যে হলো ছেলেটার! এই ধর ধর, ছেলেটাকে ধর। রতনের বাবা একেবারে হুলুস্থুল বাঁধিয়ে দিল। চঞ্চল বোধহয় রতনের গতি প্রকৃতি দেখে একেবারে রেডি হয়েই ছিল। রতনের সব বন্ধুদের নিয়ে সে একেবারে ঝাঁপিয়ে পড়ল। বেশি দূর আর পালাতে পারল না রতন। সকলে মিলে আবার তাকে চ্যাংদোলা করে এনে বসিয়ে দিল আসনে। রতনের বাবা চোখ পাকিয়ে হুমকি দিল, আর একবার উঠতে দেখি, একেবারে ঠ্যাং খোঁড়া করে দেব। উঠবে কি করে? চারিদিক থেকে রতনের বন্ধুরা একেবারে চেপে ধরে বসে রইল। বিয়েটা যে আদতে কে করছে সেটা ঠিক বোঝা যাচ্ছে না। রতন ফুলে হাত দিতে ভয় পাচ্ছে। ফুলকে সে মাংস দেখছে। সে লাফিয়ে উঠে চিৎকার করতে গেলেই চঞ্চল তাকে চেপে ধরে বসিয়ে তার হয়ে ফুল ফেলে দিচ্ছে। আগুনে ঘি ফেলতে বললে রতন ঘিয়ের বদলে তাজা তাজা রক্ত দেখছে। রক্ত দেখে আবার ভয় চিৎকার করতে গেলেই চঞ্চল রতনের মুখ চেপে ধরে তার হয়ে আগুনে ঘি ফেলে দিল। তবে যখন প্রথমবার ছাদনা তলায় কাঞ্চনাকে দেখল, সেই প্রথম রতনের মনে হলো যেন সব মিথ্যে। লাবণ্যের সেই হুমকি মিথ্যে। এতক্ষণ ধরে তার সাথে যা যা ঘটেছে সব সত্যিই তার কল্পনা। এত সুন্দর কাউকে দেখতে হয় নাকি? তার উপর বোধহয় রতনের এই ব্যবহারে, বারবার খ্যাপামো করে পালিয়ে যাওয়ার চেষ্টায় বেচারি একটু ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে মুখখানা যেন আরো কচি হয়ে গেছে। এই প্রথমবার রতন বেশ লাজুক লাজুক বরের মতো হাসি হেসে মালাটা পরিয়ে দিল কাঞ্চনার গলায়। আর ঠিক সেই সময় কানের কাছে কার যেন ফিস ফিস গলা শুনতে পেল, ওই দেখো, ছেলে নাকি বলে বিয়ে করবে না। মিষ্টি একখানা বউ পেয়ে কেমন সুন্দর হেসে হেসে মালা পরাচ্ছে দেখো। আচ্ছা ঠিক আছে, আমিও রাজকুমারী লাবণ্য কুমারী দেখব ওই হাসিখানা কতক্ষণ থাকে। চমকে উঠে এদিক ওদিক তাকালো রতন। না, কাউকে দেখা গেল না। ধুর, ওসব কিচ্ছু না, ওসব রতনের মনের ভুল। সকাল থেকেই মনটা বেশ ফুরফুরে হয়ে আছে রতনের। তার একটা কারণ, আজ বউ ভাত। মানে সকালে বউ ভাত দেবে আর রাতে ফুলশয্যা। আরও একটা কারণ অবশ্য আছে। সেই যে বিয়ের দিন রাতের বেলা কাঞ্চনার গলায় মালা পরানোর সময় সে শুনেছিল লাবণ্যর গলা, সেটাই শেষ। আর সেই গলা এখনো অবধি কানে আসেনি, উল্টোপাল্টা কিছু নজরেও আসেনি। তাই এখন সেও সকলের মতো বিশ্বাস করতে শুরু করেছে যে ওসব সত্যি তার মনের ভুল ছিল। আগের দিন নতুন বউকে নিয়ে নন্দীপুরের ঘরে এসেছে সে, কিন্তু সে বউকে আর চোখে দেখতে পায়নি। বাড়ির মেয়েরা, বউয়ের বন্ধুয়েরাই সকলে মিলে কাঞ্চনাকে দখল করে রেখে দিয়েছে। কাল রাত্রি তো, তাই বউয়ের মুখ দেখা যে যাবে না। তাই বউ ভাতের দিন সকাল থেকে নতুন বউ লাল টুকটুকে শাড়ি পরে ঘুরে বেড়াচ্ছে। এইটা দেখার পর থেকেই তার বুকের ভেতরটা কেমন যেন উথাল পাথাল করছে। তবু বউটাকে যে একটু কাছে পাবে রতন, সে তো আর উপায় নেই। সারাক্ষণ সবাই যেন বউটাকে ঘিরে রেখেছে। নিজের বিয়ে করা বউয়ের সাথে নিজেরই কথা বলার কোনো সুযোগ নেই। এর মধ্যে অবশ্য চঞ্চল কয়েকবার এসে রসিকতা করে রতনকে ঠেলা মেরে গেছে।
এখানে বউয়ের সাথে কথা বলার জন্য একেবারে চটপট 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 করছিস। আরে চিন্তা নেই রে, আজ রাত থেকে তোর বউ আর তুই একবার। না জানি আর কি কি বলতে যাচ্ছিল চঞ্চল, তার আগেই তাকে থামিয়ে রতন বলল, এই তুই থাম তো রে শালা। আমার বউয়ের সাথে আমি কি করব, কথা বলবো না কি করব সেটা আমি বুঝে নেব। তোর বাড়িতে তোর নিজের বউ আছে তো, যা তাকে নিয়ে ভাবগে, যা যা। যাই হোক, অবশেষে এলো সেই রাত, যে রাতের জন্য বেশ অনেকটা সময় ধরে অপেক্ষা করছিল রতন। দরজার ফাঁক দিয়ে নজরে আসছে সাজানো খাটে গুটি সুটি মেরে মোমের পুতুলের মতো বসে আছে কাঞ্চনা। বাড়ির মেয়েরা হাসি ঠাট্টা করতে করতে ঘরের মধ্যে রতনকে প্রায় এক প্রকার ঠেলে ফেলে দিয়ে দরজাটা বন্ধ করে দিয়ে চলে গেল। ওদের নুপুরের ঝুমঝুম আর হাসির আওয়াজ বন্ধ হতেই যেন হাঁফ ছেড়ে বাঁচল রতন। দরজায় খিল দিয়ে সবে মাত্র সে নতুন বউয়ের সামনে এসে দাঁড়িয়েছে, অমনি শুনে সেই খিল খিল হাসি। চমকে দুপা পিছিয়ে গিয়ে আবার দরজা খুলতে যেতেই লাবণ্য বলে উঠল, ওই ভুলটি করো না, সকলের কাছে হাসির পাত্র হবে। ওরা কিন্তু ঘরে এসে আমাকে নয়, কাঞ্চনাকে দেখতে পাবে। সকলে বলবে তুমি পাগল হয়ে গেছো, কেউ তোমার কথা বিশ্বাস করবে না। রতন অবাক হয়ে দেখল, ফুলশয্যার খাটে সেই জড়োসড়ো হয়ে বসে থাকা মোমের পুতুলটা আর নেই। লাবণ্য বসে আছে আর খিল খিল করে হাসছে, আগের মতোই তার সেই জ্বালাময়ী রূপ। কি হলো, আসবে না আমার কাছে? তুমি জানো না, লাবণ্যকে তৃপ্ত করতে না পারলে কেউ সংসার করতে পারে না। কাঞ্চনা কোথায়? কাঞ্চনা? কে? কাঞ্চনা আমার বউ। কোথায় সে? কোথায় রেখেছিস তাকে? কোথায় রেখেছিস তাকে পেতনি? পেতনি সম্বোধনে লাবণ্য বোধহয় একটু থমকে গেল। সে পেতনি বটে, তবে আজ অবধি সামনাসামনি তাকে এরকম সম্বোধনে কেউ ডাকেনি। ঝপ করে যেন রাগ চড়ে গেল তার, গলার স্বরটাই কঠিন হয়ে গেল। আমি পেতনি নই, আমি রাজকুমারী। আর তোর বউ কি রে? তুই তো বিয়েই করবি না বলেছিলি। সুন্দরী মেয়ে দেখে অমনি জিভ লক লক করে উঠল তোর। রাগে রতনের গাটা রি রি করে উঠল। চুপ, একটাও বাজে কথা বলবি না বলে দিচ্ছি। কাঞ্চনা কোথায় বল, শিগগিরই বল। আমার মহলে আটকে রেখেছি। যেখানে তোকে নিয়ে গেছিলাম সেখানে রেখে দিয়েছি। তুই সে মহলের খোঁজ কোনোদিন পাবি না। সেই মহল তো আছে চম্পক নগরীতে, আর এখানে এখন এই মুহূর্তে তো কোনো অস্তিত্ব নেই। তাই এখনকার ভাঙা মহলে গিয়ে মাথা কুটে মরলেও তুই কাঞ্চনাকে পাবি না। হ্যাঁ, তোকে আমার পছন্দ হয়েছে। তোর খুশির জন্য তুই যদি চাস, তাহলে একবার এখন তোর কাঞ্চনাকে দেখাতে পারি। হ্যাঁ চাই। কোথায় কোথায় আমার কাঞ্চনা? একটা কেমন যেন ব্যঙ্গের হাসি ফুটে উঠল লাবণ্যের মুখে। লাবণ্য আঁচলের নিচে থেকে একটা আয়না বার করল। আয়নাটা রতনের সামনে ধরতেই একটা ছবি ফুটে উঠল, কাঞ্চনার ছবি। আপাদ মস্তক লোহার মোটা মোটা শিকল দিয়ে বাঁধা। শিকলের ভারে বেচারি বেঁকে গেছে, ভয়ে চিন্তায় মুখটা পুরো সাদা হয়ে গেছে। এই, ওকে এভাবে রেখেছিস কেন? ছেড়ে দে, ছেড়ে দে বলছি। না, ছেড়ে দেব না।
আমাকে ফেলে রেখে তুই বিয়ে করতে গিয়েছিলি, তাই না? তখনই তো বলেছিলাম তোর জীবন নরক করে দেব। মৃত্যুর জন্য ভিক্ষা করবি তুই, কিন্তু মৃত্যুও যে লাবণ্যর আদেশ ছাড়া আসবে না তোর কাছে। রতন এবার একটু একটু করে এগিয়ে এলো লাবণ্যের দিকে। কি চাস তুই? তোকে শেষ সুযোগ আছে তোর কাছে। আজকের এই ফুলশয্যায় আমার সাথে রাত কাটাবি তুই। কাল থেকে কাঞ্চনা তোর। না, পারবো না। পারবি না? বেশ, তাহলে অন্য ব্যবস্থা হবে। আমার খিদে পেয়েছে, আমাকে খেতে দে। রতন ভুরু কুঁচকে তাকালো লাবণ্যর দিকে। কি চাই কি এই পেতনিটা? খাবার তো অনেক বেঁচেছে, রান্নাঘরে রাখা আছে, খেয়ে নে। আবার আগের মতো খিলখিল করে হেসে উঠল লাবণ্য। ওসব খাবার আমি খাই না, কাঁচা মাংস খাই। একেবারে তাজা তাজা মরা রক্তে টইটুম্বুর। শরীর থেকে ছেঁড়া ছেঁড়া তাজা তাজা মাংস এনে দে। পারবো না। আবার শরীর দুলিয়ে খিলখিল করে হেসে উঠল লাবণ্য। তুই যে দেখি কিছুই পারিস না, তাহলে আর কি করব? যাই, তোর ওই কাঞ্চনা তো আছে। আঁতকে উঠল রতন। না না, কাঞ্চনার কোনো ক্ষতি সে হতে দিতে পারবে না। কাঞ্চনার কি করবি তুই? আবার ভয়ে কাঁপা কাঁপা স্বরে জিজ্ঞাসা করল রতন। কি করব দেখবি? এই দেখ। লাবণ্য আবার সেই আয়নাটা তুলে ধরল রতনের সামনে। কাঞ্চনা শিকলে বাঁধা অবস্থায় পাথুরে মাটিতে পড়ে আছে, আর তার দিকে আস্তে আস্তে এগিয়ে আসছে দুটো বাঘ। বাঘগুলোর চোখ লোভে চকচক করছে, মুখ দিয়ে লালা গড়িয়ে পড়ছে। বারবার সেই লালা জিভ দিয়ে চেটে নিচ্ছে বাঘ দুটো। বেচারি কাঞ্চনা আর উঠে দাঁড়ানোর শক্তিটুকু পেল না। ওদেরকে সরিয়ে নিয়ে যাও। ওরা কাঞ্চনার কাছে কেন যাচ্ছে? সরিয়ে নিয়ে যাও ওদের। ওদের সরিয়ে নিলে আমার জন্য তাজা তাজা মাংস কে এনে দেবে? ওরাই তো রোজ আমার জন্য তাজা তাজা মাংস এনে দেয়। তুই তো এনে দিবি না বলছিস। তুই আমাকে তাজা মাংস এনে দে, তাহলে আমি ওদের সরিয়ে দেব। আমি পারবো না, আমি পারবো না। এবার আর রাগে নয়, মাটিতে উপুড় হয়ে হাউমাউ করে কেঁদে ফেলল রতন। লাবণ্য খাট থেকে নেমে এসে রতনের পাশে মাটিতে বসে পরম স্নেহে রতনের কাঁধের উপর হাত রাখে। রতন ছিটকে সরে যায়। পারবো না, আমি পারবো না, আমি পারবো না। পারবো না বললে কি করে হবে? আমার খিদে পায় না বুঝি? আমি খাবো কি? হয় আমাকে কাঁচা মাংস এনে দে, নয়তো তোর কাঞ্চনার শরীর থেকে একটু একটু করে। লাবণ্য কথাটা শেষ করার আগেই চিৎকার করে উঠল রতন। না! লাবণ্য এবার আরো কাছে ঘেঁষে এলো রতনের। ওর কাঁধে হাত রেখে পাঞ্জাবির বোতামের উপর আলতো করে আঙুল বোলাতে লাগলো। ঘেন্নায় মুখ বেঁকিয়ে সরে এলো রতন। লাবণ্য তবু যেন ছাড়ার পাত্রী নয়। আবার কাছে ঘেঁষে এসে বলল, একটা রাত তো আমাকে তৃপ্ত করো, তাহলে তুমি পেয়ে যাবে তোমার কাঞ্চনাকে। রতন কেমন একটা ঘোলাটে চোখে তাকালো লাবণ্যর দিকে। কতদিন খাবার দিতে হবে তোকে? এক মুহূর্ত হিংস্র চোখে চাইল রতনের দিকে। যতদিন না আমার খিদে মেটে। জানি আমার জন্য কাঁচা কাঁচা মাংস
মাংস। দিশেহারা লাগলো রতনের। কোথায় পাবে সে কাঁচা মাংস? লাবণ্য আবার এগিয়ে এলো কাছে। ওই যে দরজার আড়ালে দাঁড়িয়ে আছে তোর বন্ধুর বউ, আড়ি পেতে কথা শোনার চেষ্টা করছে। দরজাটা ধুম করে খুলে মেয়েটাকে টেনে নিয়ে আয় ভেতরে। কি সব বলছিস তুই? আমার বন্ধুর বউ, তাকে আমি মেরে ফেলবো? সামনে আছে বলে বললাম, নয়তো আমার কি? নিয়ে আয় অন্য কাউকে। কাঁচা মাংস নিয়ে কথা, নিয়ে আয়। আর যদি একান্তই না পারিস তাহলে বলে দে তোর কাঞ্চনার শরীর থেকে। না 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 না, নিয়ে আসছি। চোখের জল গড়িয়ে পড়ছিল গাল দিয়ে। রতন সেটা মুছে উঠে দাঁড়ালো। আর ভেবে লাভ নেই, রতনের সামনে এখন এই একটা রাস্তাই খোলা আছে। দরজার ওপারে শাড়ির খসখস আওয়াজ কানে আসছিল। রতন ঝপ করে দরজাটা খুলল। লাবণ্য ঠিকই বলেছিল, চঞ্চলের বউ চামেলি আড়ি পেতে ফুলশয্যার রাতে বড় বউয়ের গোপন আলাপ শোনার আপ্রাণ চেষ্টা করছে। কে জানে, হয়তো কোনো ছেঁড়া কথা কানে এসেছিল, তাই এত জোর করে কান পেতে পুরো ব্যাপারটা বোঝার চেষ্টা করছিল। রতনমন হঠাৎ করে দরজা খোলায় বেচারি চমকে উঠে পালাতে গিয়ে প্রায় পড়ে যাচ্ছিল। রতন একবার চারিদিকটা চোখ বুলিয়ে নিল। না, কেউ নেই। প্রায় ৩-৪ দিন ধরে বিয়ে বাড়ির হুল্লোড়ে ক্লান্ত হয়ে সকলেই ঘুমিয়ে পড়েছে। রতন আর দেরি করল না, একটানে চামেলিকে ঘরের ভেতর টেনে আনল। বেচারি ভয় চিৎকার করতে গেল। রতন চেপে ওর মুখটা বন্ধ করে দিল। দুটো হাত পিছনে চেপে ধরে মুখটাকে আর একটা হাত দিয়ে চেপে ধরে রেখেছে। পালাতে না পেরে চামেলি ছটফট করছে, পা দিয়ে লাথি মারার চেষ্টা করছে। চামেলির চুলের খোঁপা খুলে এলিয়ে পড়েছে রতনের মুখের উপর। রতন কোনো মতে নিজেকে সামলে এবার লাবণ্যর দিকে তাকিয়ে বলল, এই যে নিয়ে এসছি, এবার একে নিয়ে কি করবি কর। লাবণ্যর চোখ দুটো লোভে সেই কাঞ্চনাকে পাহারা দেওয়া বাঘগুলোর মতোই চিকচিক করছে। গলার স্বরে একটা কেমন যেন রসালো ভাব এসে পড়েছে। চামেলির সেই ভয় সাদা হয়ে যাওয়া মুখের দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে লাবণ্য। রতন আর পারছে না। লাবণ্যকে এবার তাকে দিয়ে বলল, এই তো এনে দিয়েছি, এবার যা করার কর। এনে দিয়েছি মানে? তোর বাড়ি লোক এলে বুঝি তুই আস্ত পাঁঠাটা নিয়ে এসে তার হাতে ধরে দিস? নেখা বলে ওকে আগে মার, তারপর ওর শরীর থেকে টুকরো টুকরো করে মাংস এনে মুখে তুলে দে আমার। চুপ, আমি পারবো না। লজ্জা লাগে না? ঘেন্না লাগে না? খিদে পেয়েছে তো? খিদে পেলে কারো লজ্জা ঘেন্না থাকে নাকি? চামেলি ওদিকে গায়ের জোরে রতনকে ধাক্কা মেরে ফেলে দরজার দিকে ছুটে গেল। চিৎকার করে উঠল, ওগো তুমি কোথায় গো? দেখো গো, ঠাকুরপো পাগল হয়ে গেছে, আমাকে মেরে ফেলবে গো। রাক্ষসী বউ এসেছে গো। দরজার ছিটকিনি পর্যন্ত হাত চলে গিয়েছিল চামেলির। রতন তাড়াতাড়ি খপ করে হাতটা চেপে ধরে একটা চড় মারল চামেলিকে। বেচারি হুমড়ি খেয়ে পড়ে গেল মাটিতে। রতন এবার ঝাঁপিয়ে পড়ে মুখটা চেপে ধরল চামেলির, আগের থেকেও জোরে। আমাকে ক্ষমা করে দেবেন বৌঠান, আমার আর কোনো উপায় নেই, আমি শেষ হয়ে গেছি। ওদিকে শোনা যাচ্ছে লাবণ্যর পৈশাচিক হাসি। ওভাবে হবে না, আবার ধাক্কা মেরে পালিয়ে যাবে। টিপে দে ওর গলাটা, টিপে ওকে মেরে ফেল। রতন তাকালো চামেলির মুখের দিকে। চামেলি খুব সুন্দর ডাব চিংড়ি করত, অদ্ভুত স্বাদ, চিরজীবন মুখে লেগে থাকবে। ক্রমশ যেন চামেলির মুখের ওপরে কাঞ্চনার ছায়া পড়েছে। ছায়াটা বেশি গাঢ় হয়ে বসে গেলে রতন আর কিচ্ছু করতে পারবে না। রতন চোখ বন্ধ করে 2 হাত দিয়ে চামেলির গলায় চাপ দিল।
একটা হালকা গোঙানি কানে আসছে। যত বেশি গোঙানিটা কানে আসছে রতন তত বেশি জোরে চাপ দিচ্ছে। একসময় আর কোনো গোঙানির আওয়াজ কানে এলো না। তা সত্ত্বেও রতন থামল না। সেই নিথর নিশ্চল দেহটার গলায় প্রাণপণে টিপে যেতে লাগলো। ওদিক থেকে লাবণ্যর গলা ভেসে আসতে লাগলো। হয়েছে হয়েছে, আর দরকার নেই, ও মেয়ে মরে গেছে। এবার দিয়ে তো দেখি, একটু মাংস দে, খিদেতে পেট জ্বলে যাচ্ছে। আমি কি করে দেব? কি করে দিবি মানে? ছুরি দিয়ে কেটে কেটে দিবি। একটা ছুরিও নেই নাকি রে তোর বাড়িতে? ঠিক আছে, দাঁড়া, ছুরিটা দিচ্ছি। আঁচলের তলা থেকে একটা ধারালো ছুরি বার করলো লাবণ্য। ছুরিটা এগিয়ে দিল রতনের দিকে, কিন্তু সে ছুরি ধরতে পারল না রতন। হাতটা কাঁপতে কাঁপতে পড়ে গেল ছুরিটা। লাবণ্যের যেন আর ধৈর্য থাকছে না। একটা ক্রুদ্ধ হুঙ্কার ছেড়ে বলল, এই, আর ন্যাকামি করবি না তো একদম। বলছি না আমার খিদে পেয়েছে, তাড়াতাড়ি খেতে দে। একটা যন্ত্রচালিত পুতুলের মতন সেই ধারালো ছুরিটা দিয়ে চামেলির গলার কাছ থেকে এক টুকরো কেটে তুলে দিল লাবণ্যর হাতে। এক মুহূর্তও লাগলো না, সেই মাংসের টুকরোটা খেয়ে ফেলল লাবণ্য। তারপর অবাক হয়ে তাকিয়ে রইল রতনের দিকে। ও মা, থামলি কেন? দে বলছি, না দিলে কিন্তু। সেদিন কালুর চায়ের দোকানে গিয়ে আমি খানিকটা অবাকই হয়ে গেলাম। সবাই কেমন যেন থমথমে মুখে বসে আছে। কোনো প্রশ্ন করার দরকার পড়ে না আমাদের, তার আগেই সে বলতে শুরু করে দিল, ভেদু আসছে এক্ষুনি, ফটিক খবর নিয়ে এসেছে, সেই নন্দীপুর থেকে এসেছে। সেখানে নাকি কি একটা সাংঘাতিক কাণ্ড ঘটিয়ে এসেছে। এই জানেন তো বিডিও স্যার, আমার এক বন্ধু থাকে এই নন্দীপুরে। তার কাছে শুনেছিলাম ওই এক লাবণ্য পিশাচিনীর কথা। এতকাল তো কারো কোনো ক্ষতি করেনি সে, শুধু শুনেছিলাম যারা তার সাথে দেখা না করে বিয়ে করতে যায় শুধু তাদেরই সর্বনাশ হয়। কিন্তু এবার হঠাৎই ওই পিশাচিনী যে কি ভয়ঙ্কর হয়ে উঠেছিল আপনি ভাবতে পারবেন না। ভেদু এলে তার কাছ থেকে পুরো ব্যাপারটা ভালো করে শুনতে হবে। নন্দীপুর থেকে কিছু কিছু খবর আমার কানেও এসে পৌঁছেছে। ওখানে নাকি হঠাৎ করেই বেশ কিছু মানুষ উধাও হয়ে গিয়েছিল। যারা উধাও হয়ে যাচ্ছে তাদের কোনো চিহ্নই নাকি পাওয়া যাচ্ছিল না। প্রায় প্রতিদিন একজন মানুষ নিখোঁজ হয়ে যাচ্ছিল। ওখানকার বিডিও স্যারও আমার সাথে কথা বলেছিলেন। আমি আর নিজের সাত কাজ সামলে পুরো খবরটা জোগাড় করতে পারিনি। এর মধ্যে যে কোনো অলৌকিক ব্যাপার আছে সেটা আমার মাথায় আসেনি। এইসব কথার মাঝেই হঠাৎ এক গম্ভীর গলার স্বর শুনতে পেলাম। জয় বম তারক বম, জয় বম তারক বম, জয় ভোলেনাথ। আরে ভেদু যে, তোমার অপেক্ষাতেই এতক্ষণ বসেছিলাম। তা বলো দেখি নন্দীপুরের কি খবর? আরে দাঁড়াও দাঁড়াও, অমন করে বললেই কি আর বলা যায় নাকি? এই ভেদু, তুমি বসো, চাটা খাও, তারপর না হয় নন্দীপুরের গল্পটা বলবে কি? ভেদু চায়ের ভারে একটা লম্বা চুমুক দিয়ে শুরু করলো। ঘটনাটা শুরু হয়েছিল বেশ কিছুদিন আগে। আমি তখন ওই গাদুরিয়ার দিকে আমার এক গুরু ভাইয়ের কাছে গিয়েছিলাম। ফেরার পথে আমার সাথে দেখা হলো এক পাগলের। পাগলটা নাকি কোন দোকান থেকে একখানা পাউরুটি চুরি করে পালাচ্ছিল। লোকে পাগলটাকে ধরে সেই কি মার! আমি অবাক হয়ে ভাবলাম, যার খিদে তৃষ্ণার বোধ থাকে সে আবার কেমন পাগল। অবশ্য লোকটাকে দেখে মনে হচ্ছিল একটু অন্য রকমের। জামা কাপড় নোংরা, বহুদিন বোধহয় স্নান করেনি, চুলের মধ্যে জট পাকিয়ে গেছে, সারা মুখে কালি ঝুলি মাখানো। আমি ছেলেটাকে কোনো মতে বাঁচালাম সকলের হাত থেকে। লোকটাকে কিছু খেতে দিলাম। আপনারা বিশ্বাস করবেন না, সে এমন করে খেলো দেখে মনে হবে যেন কত বছর ধরে সে কোনো খাওয়া দাওয়া করেনি। তারপর আমার কিছু ওই ওষুধ জড়িবুটির রস খাওয়ার পর লোকটা কিছুটা স্বাভাবিক হলো। আমাকে প্রথমে প্রশ্ন করলো,
আপনারা আপনারা চামেলিকে দেখেছেন? চামেলিকে কোথায়? আমি তাকে সব জায়গায় খুঁজে ফেলেছি জানেন, রাস্তায় রাস্তায় পাগলের মতো ঘুরেছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি আমার চামেলিকে। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, চামেলিকে? আমার বউ, আমার বন্ধু রতনের বিয়ের দিন আমরা দুজনে গিয়েছিলাম। চামেলি মেয়েদের ঘরে শুয়েছিল, আর তারপরে সকাল থেকে ওকে আর দেখতেই পাচ্ছি না। আমার খুব সন্দেহ হলো। মন বলল, যা হয়েছে ওই বিয়ে বাড়িতেই হয়েছে নিশ্চয়ই। ওই লোকটার অবস্থা ভালো নয়, ওকে নিয়ে অত দূর আসতে পারতাম না। ওকে ওই গাদরিয়ায় আমার ওই গুরু ভাইয়ের কাছেই রেখে এলাম। আমার গুরু ভাই কথা দিয়েছিল ছেলেটার ঠিক মতো সেবা শুশ্রূষা করবে। আমি এলাম নন্দীপুরে। ওই ছেলেটার মুখেই শুনেছিলাম নন্দীপুরের কথা। এসে দেখলাম একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে চলেছে এখানে। প্রতিদিন একজন করে মানুষ নাকি উধাও হয়ে যাচ্ছে। আর ঘটনাটা শুরু হয়েছে ওই রতনের বিয়ে থেকে। যে ছেলেটি এখন পাগল হয়ে রাস্তায় ঘুরতে ঘুরতে গাদুরিয়ায় পৌঁছে গেছে, তার বউ চামেলিই প্রথমে উধাও হয়ে গিয়েছিল। তারপর থেকে একের পর এক আমি হাজির হলাম রতনের বাড়ি, কিন্তু সেখানে আমার কথা কেউ শুনতেই চায় না। রতনের বাবা তো আমাকে দেখে প্রায় তেড়ে এলো বলে। আরে কি মুশকিল, কিছু একটা বলে দিলেই হলো নাকি? যত সব ভণ্ড গুণিন, খালি টাকা হাতাবার ধান্দা। আমি বারবার অনুরোধ করলাম, ঠিক আছে ঠিক আছে, আমি এখানে থাকবো না, শুধু একবার আমার কাছে আপনার ছেলে বউকে হাজির করুন। সে কিছুতেই মানতে চায় না। 1 মাসও হয়নি, এখনই নতুন বর বউকে নাকি অচেনা লোকের সামনে আনা যায় না, নজর লেগে যাবে। অনেকবার অনুরোধ করার পর ওরা ও রতনকে নিয়ে এলো, তবে সেই নতুন বউয়ের মুখ আমি দেখতে পেলাম না। ছেলেটা আমার সামনে দাঁড়াতেই আমি যেন চমকে উঠলাম। ওর সারা শরীরে আঘাতের চিহ্ন, ওর গলায় গাঢ় কালশিটের দাগ, রক্ত পড়ছে ওর 2 হাত দিয়ে। কিন্তু অবাক হয়ে দেখলাম ওর বাবা মার চোখে মুখে কোনো ভ্রুক্ষেপ নেই। আমি প্রথমে বুঝতে পারলাম না, তাই খানিকটা অবাক হয়েই জিজ্ঞাসা করে ফেললাম সকলের সামনে, এ কি কাণ্ড, তোমার এই অবস্থা হলো কি করে? কিভাবে এমন ভয়ঙ্কর চোট পেলে তুমি? তখনও ঠিক বুঝতে পারিনি যে আসলে পিশাচিনীর মায়ায় ওই চোট অন্য কেউ দেখতে পায় না। এই যন্ত্রণার কথাও কাউকে বলতে পারে না। ব্যথায় যন্ত্রণায় চিৎকার করে কাঁদতে চাইলেও বেচারা কাঁদতে পর্যন্ত পারে না। যেহেতু আর কারো চোখে ওই আঘাতের চিহ্ন পড়ছে না, তাই তারা ভাবে এই সবই নাটক, ছেলেটা মিথ্যে কথা বলছে। আমার গুরুর আশীর্বাদে কোনো কিছুই আমার চোখ থেকে লুকানো যায় না। তাই প্রথম যখন আমি ছেলেটার আঘাত দেখতে পেলাম, তখন ছেলেটাও অবাক হয়ে তাকালো আমার দিকে। সে যেন বিশ্বাসই করতে পারছে না এই পৃথিবীতে এমনও কেউ আছে যে তার কষ্টের কথা, তার দুঃখের কথা বুঝতে পারছে। কিন্তু রতনের বাড়ির লোকের চোখ তো পিশাচিনীর মায়ায় আচ্ছন্ন। রতনের বাবা আমার উপর তেড়ে এলো। কোথায় আঘাত, কোথায় রক্ত, কিছু একটা বলে দিলেই হলো নাকি? আমার ছেলে একেবারে সুস্থ, আর কোথাকার কোন গুণিন এসে বলে দিলেই হলো যে আমার ছেলে এসব করেছে। আমি বুঝতে পারলাম এভাবে এদের সামনে কিছুই বলা যাবে না। এই ছেলেটার সাথে আলাদা করে আমায় কথা বলতে হবে। জোয়ান ছেলে, সারাদিনে একবার তো বের হবে ঘর থেকে, তখন ওর সাথে এ বিষয়ে কথা বলবো। আমি সকলের সামনে কিছুই আর বললাম না। রতনের বাড়ির লোকও হাঁপ ছেড়ে বাঁচল। আমাকে তাড়িয়ে দিতে পারলেই যেন ওরা শান্তি পায়। বের হয়ে এলাম আমি ঘর থেকে। সারাদিন বাড়ির বাইরে বসে রইলাম, এদিক ওদিক ঘোরাফেরা করলাম, কিন্তু ছেলেটাকে একবারের জন্য বাইরে আসতে দেখলাম না। যখন প্রায় মধ্যরাত, সারা গ্রাম গভীর ঘুমে, দেখলাম রতনের বাড়ির দরজা আস্তে আস্তে খুলে গেল। রক্তে ভেসে যাচ্ছে ওর শরীর, মনে হচ্ছে যেন মাথায় কোনো ভারী জিনিস দিয়ে আঘাত করা হয়েছে। ঠিক করে হাঁটতে পর্যন্ত পারছে না বেচারা। আমি সামনে গিয়ে দাঁড়ালাম। কোথায় যাচ্ছ রতন? খুব স্বাভাবিক ব্যাপার, ছেলেটা আমাকে আশা করেনি এভাবে। সে অবাক হয়ে বলল, এখানে এত রাতে দাঁড়িয়ে আছেন কেন? সরে যান আমার রাস্তা থেকে, কাজ আছে আমার। তাই নাকি? কি কাজ সেটাই তো জানতে চাইছে। আপনি কি এসব প্রশ্ন করার? হাসলাম আমি, জিজ্ঞাসা করলাম, পিশাচিনীর জন্য
কাঁচা মাংস আনতে যাচ্ছ? ছেলেটা আমাকে জোরে একটা ধাক্কা মেরে পালিয়ে গেল। হঠাৎ করে যে আমাকে এভাবে ধাক্কা দেবে সেটা আমি বুঝতে পারিনি। ছেলেটাকে খুঁজতে লাগলাম আশেপাশে, কিন্তু পেলাম না। অন্ধকারের মধ্যে দৌড়ে গেলাম, কিন্তু ছেলেটা যেন অদৃশ্য হয়ে গেল। ভোর হওয়ার আগেই আবার ফেলে এলাম রতনের বাড়ির দিকে, কিন্তু ততক্ষণে দরজা বন্ধ হয়ে গেছে একেবারে। বুঝলাম পিশাচিনীর সাহায্যেই এত তাড়াতাড়ি ও রতন তার শিকারকে নিয়ে বাড়ির ভেতরে এসে গেছে। ভোর হতেই নন্দীপুরের আকাশে বাতাসে আবার কান্নার আওয়াজ। হরি গোয়ালা তার বাড়ি থেকে নিখোঁজ হয়ে গেছে। আমি একবার গেলাম সেই লাবণ্যর প্রাসাদে। পাশাপাশি দুটো গ্রামের রীতি আছে, বিয়ের আগের রাতে পুরুষরা একবার এই ভাঙা প্রাসাদে আসে। চারদিকে বাদুড় আর চামচিকের আড্ডা সেখানে। মরা ইঁদুর আর কয়েকটা মৃত জন্তুর পচা গলা সব দেখতে পেলাম। বিভৎস গন্ধে বমি এসে যায়। কিন্তু গন্ধ শুধু নয়, একটু এগোতেই চোখে পড়ল কিছু শাড়ি আর ধুতির টুকরো। সেই আদিকালের নয়, কাপড়ের টুকরোগুলোই বলে দিচ্ছে এগুলো একেবারে একালের জিনিস। আমার মনে আর কোনো সন্দেহই রইল না। এই পিশাচিনী গ্রামের মানুষগুলোর উধাও হয়ে যাওয়ার কারণ, আর এই কাজে তাকে সাহায্য করেছে ওই রতন। অবশ্য নিজের ইচ্ছায় নয়, ওর শরীরের ওই আঘাতই বলে দিচ্ছে কতটা অত্যাচার করা হচ্ছে ওর ওপরে। আর এই আঘাত এমন আঘাত যার উপরে কোনো শুশ্রূষা করা সম্ভব নয়। আমার কাজের সময় হয়ে গেছে। ওই ভাঙা প্রাসাদের মধ্যেই খানিকটা জায়গা পরিষ্কার করে আমি ধ্যানে বসলাম, কিন্তু অদ্ভুত ব্যাপার, কিছুতেই মনোসংযোগ করতে পারছি না আমি। যতবার আমি চোখ বন্ধ করছি ততবার দেখছি এক ভয়ঙ্কর পিশাচিনী আমার গলা টিপে খেতে আসছে আমাকে। বারবার চোখ খুলতে বাধ্য হচ্ছে আমি। বেশ কয়েকবার এমন কাণ্ড হওয়ার পরেই কানে এলো একটা বিকট হাসির আওয়াজ। তোর এত বড় সাহস, তুই আমারই প্রাসাদের মাঝখানে বসে আমাকে বশ করার জন্য ধ্যান করছিস? এখানের হাওয়া বাতাস প্রতিটা কোণা আমার ইশারায় চলে। আমি যা চাইবো তাই হবে। দেখলাম মুহূর্তে আমার আশপাশটা কেমন যেন ভোজবাজির মতো বদলে গেল। কোনো ভাঙা প্রাসাদ নয়, আমি বসে আছি সত্যিকারের প্রাসাদে। আমার চারদিকে হিরে মানিকের পাহাড়। এতক্ষণ ধরে পচে যাওয়া মরা শরীরের গন্ধে গা গুলিয়ে উঠেছিল। সে জায়গায় তখন শুধুই সুগন্ধি। মনে হচ্ছে আমি যেন কোনো স্বর্গে এসে পড়েছি। আমার সামনে দাঁড়িয়ে আছে এক অসামান্য রূপসী রাজকুমারী। আমি বললাম, রাজকুমারী, এত বছর ধরে তুমি এই প্রাসাদে দিন কাটাচ্ছ, তবে আজ তোমার এমন মতিভ্রম হলো কেন? একজন নির্দোষকে তুমি কেন শাস্তি দিচ্ছ? রাজকুমারী অহংকারে মত্ত হয়ে আমাকে উত্তর দিল, আমার ইচ্ছে, আমি রাজকুমারী, আমার যা ইচ্ছে তাই করব আমি। এতকাল চুপ ছিলাম বলে যে একেবারে শেষ অবধি চুপ থাকবো এমন তো নয়। রতন আমার কথা শোনেনি। এক রাতের জন্য আমাকে বিয়ে করতে বলেছিলাম, সে কথা না শুনে আমাকে প্রত্যাখ্যান করেছে ও। আমাকে, একজন রাজকুমারীকে প্রত্যাখ্যান করেছে ও। এর শাস্তি তো ওকে পেতেই হবে। সারা জীবন ওকে আমার দাসত্ব করতে হবে। ওর স্ত্রীকে আমি বন্দি করে রেখেছি। যদি এক রাতও আমাকে আমার খাবার মানুষের কাঁচা মাংস না দেয়, তবে ওর স্ত্রীকেই আমি ওর সামনে ছিঁড়ে ছিঁড়ে খাবো। আমি স্থির হয়ে শুনলাম সেই ভয়ঙ্কর পিশাচিনীর কথা। সেই পিশাচিনী আমার দিকে তাকিয়ে বলল, এক্ষুনি এক্ষুনি আমার এই প্রাসাদ থেকে বেরিয়ে যা, না হলে তোকে কিন্তু আমি পুড়িয়ে মেরে ফেলবো। আমি হেসে বললাম, পারবি না, পারবি না। তাই নাকি? নিজের বিদ্যার উপর তোর এত বিশ্বাস? হ্যাঁ, তা তো একটু আছে। বেশ, তবে চেষ্টা করে দেখ। আমি আবার ধ্যানে বসলাম। রাজকুমারীর হাতের ইশারায় দুটো আগুনের গোলা ছুটে এলো আমাকে বর্ষ করে দেবার জন্য। পারল না।
নিজের শক্তি দিয়ে আমি আমার চারদিকে একটা বলয় সৃষ্টি করলাম। আগুনের গোলাগুলো সেই বলয়ে ধাক্কা খেয়ে আবার ওই পিশাচিনী রাজকুমারীর দিকে ছুটে গেল। নিজের শক্তির ধাক্কায় নিজেই ছিটকে পড়ে গেল সে। এক মুহূর্তে তার সব মায়া শেষ হয়ে গেল। সেই সুন্দর প্রাসাদের বদলে আবার সেই ভাঙা প্রাসাদ, আর সেই বিশ্রী গন্ধ সামনে যে দাঁড়িয়ে আছে। রাজকুমারী, এইভাবে খুব তাড়াতাড়ি তোমার সব মায়া শেষ হয়ে যাবে। রতনকে তুমি ছেড়ে দাও, নিজের প্রাসাদে যেমন ছেলে তেমন থাকো, হয়তো এই প্রাসাদও আর তোমার থাকবে না। এত বড় সাহস তোর! সামান্য একটা গুণিন তুই, তোর এত ক্ষমতা! হ্যাঁ, তা তো একটু আছে। বেশ, তবে আমিও অপেক্ষা করব তোর ক্ষমতা দেখার জন্য। এখানে বসে ধ্যান করবি তো তুই? বেশ, কত ধ্যান করার আছে করে নে। আমি তোকে অনুমতি দিলাম, থাক তুই এখানে। হাওয়ায় মিলিয়ে গেল সেই পিশাচিনী। ভাবলাম, যাক, শান্তি। রাজকুমারী হওয়ার অহংকারে আমাকে একটা মস্ত সুযোগ দিয়ে গেল সে, কিন্তু আসল ব্যাপারটা বুঝিনি। এতদিন ধরে অতৃপ্ত আত্মা হয়ে সে থেকেছে এই ভাঙা প্রাসাদে। কোনো এক গুপ্ত ভৌতিক বিদ্যার ফলে সে এই প্রাসাদের বাতাসকে পর্যন্ত নিজের আয়ত্তে এনে রেখেছে। দেখলাম কিছুক্ষণ পরই আমি আর শ্বাস নিতে পারছি না। পিশাচিনী আমাকে এই প্রাসাদে থাকার অনুমতি দিয়েছে, কিন্তু কেড়ে নিয়ে গেছে এখানকার প্রাণবায়ু। নিজের সাধনার বলে আমি নিজের শ্বাসকে নিজের বশে আনতে জানি। শুরু করলাম জপ করা। জপ চলল একেবারে সন্ধ্যা পর্যন্ত। সেদিন রাতে একটা কাণ্ড হলো। পিশাচিনী যখন রতনকে শিকার করে আনতে পাঠাচ্ছিল, তখন আমি আমার জপের মাধ্যমে যে শক্তি পেয়েছিলাম তাই দিয়ে এক আশ্চর্য রক্ষা কবচ বানিয়েছিলাম। সেই রক্ষা কবচ সন্ধে হবার আগেই বেঁধে দিয়েছিলাম রতনদের বাড়ির সামনে। সকলের অলক্ষ্যে কাজটা করেছিলাম, এমনকি ওই পিশাচিনীও সেটা দেখতে পাইনি। রতন দরজার বাইরে আসতে গিয়েই বাধা পেল। ছুটে এলো পিশাচিনী। ঠিক কি হয়েছে বুঝতে পেরেছে সে। আমি আস্তে আস্তে সামনে এলাম সেই পিশাচিনীর। রতন কেঁদে উঠল আমাকে দেখে। আমাকে যেতে দিন, না হলে ওই রাক্ষসী কাঞ্চনাকে মেরে ফেলবে। পিশাচিনীও ওঙ্কার দিয়ে উঠল। যেতে দে বলছি, খুলে দে ওই রক্ষা কবচ, না হলে কিন্তু খুব খারাপ হবে। পিশাচিনীর ওই ভয়ঙ্কর হুঙ্কার বোধহয় রতনের বাড়ির লোকেদের কান অব্দি পৌঁছে গিয়েছিল। দেখলাম সব ঘরে একে একে আলো জ্বলে উঠল। রতনের বাবা ছুটে এলেন। বাধ্য হয়ে পিশাচিনী নিজের রূপ বদলে নিল। রতন কি করবে বুঝতে না পেরে বোকার মতো দাঁড়িয়ে রইল দরজার সামনে। রতনের বাবা এইভাবে রাতের বেলা ছেলে বউকে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে খানিকটা অবাকি হয়ে গিয়েছিলেন। তার উপর আবার আমি দাঁড়িয়ে আছি দরজার ওপারে। এ কি, এই গুণিনটা কি করছে এখানে? একটু আগে এই যে ভয়ঙ্কর চিৎকার, এসব এর কাণ্ড নাকি? রতনের বাবার ওই কথাটা যেন একটা মস্ত সুযোগ করে দিল ওই পিশাচিনীকে। সেই নিয়ে বিনিয়ে নাকি কান্না কাঁদতে কাঁদতে বলল, আগে হ্যাঁ বাবা, দেখুন না রাতের বেলায় কিভাবে দরজার সামনে এসে চিৎকার করছে। ঘুম ভেঙে ছুটে এলাম তাই দেখার জন্য। ভদ্রলোক রাগে গজগজ করতে করতে বললেন, কি আশ্চর্য! প্রথমে ভেবেছিলাম একটা ভণ্ড গুণিন, এখন তো দেখছি একটা শয়তান। রাতের বেলায় লোকের বাড়ির সামনে এসে চিৎকার চেঁচামেচি করছে, না জানি কি মতলব ওর। পিশাচিনীর তখন একেবারে মোলায়েম মধু মাখা গলা। সে গলা শুনে যে কারো মন নরম হয়ে যেতে বাধ্য। বাবা, আমার কি মনে হয় জানেন তো, গায়ে যেসব মানুষ উধাও হয়ে যাচ্ছে তার জন্য এই লোকটাই দায়ী। কথাটা মনে হলো রতনের বাবার বেশ মনে ধরল। ওদিকে গন্ডগোল চেঁচামেচির আওয়াজ শুনে আশেপাশের বেশ কয়েকটা ঘর থেকে লোকজন ছুটে এলো। রতনের বাবা চিৎকার করে বলল, এই লোকটাকে ধর! আরে ধর, লোকটাকে ধর! এই লোকটা এই গায়ের মানুষগুলোকে উধাও করে দিচ্ছে। রাতের বেলায় আমার বাড়িতে ঢুকতে আসছিল, নেহাত আমার বউ জেগে গিয়েছিল, তাই ধরা পড়ে গেছে। এসব ক্ষেত্রে যা হয় আর কি। লোকজন একেই খেপেছিল, তারপরে এই কথা শুনে যার কাছে যা ছিল তাই নিয়ে ছুটে এলো আমার দিকে। যাদের কাছে কিছু ছিল না তারা রাস্তার ইট পাথর তুলে মারতে ছুটে এলো আমাকে। আমি আর চোখে চেয়ে দেখলাম রতনকে।
বেচারা বোধহয় খুব আশা করেছিল আমি ওকে বাঁচাবো। ওর যন্ত্রণা একমাত্র আমারই চোখে পড়েছে। এখন আমি নিজেই গায়ের লোকেদের হাতে মার খাচ্ছি দেখে বেচারা যেন আরো মুষড়ে পড়ল। ওর হয়তো মনে হচ্ছে ওকে বাঁচাবার মতো আর কেউ রইল না। একজনের হাতের একটা মোটা লাঠি একেবারে আমার মাথা লক্ষ্য করে তেড়ে আসছিল। আমি এক হাত দিয়ে সেই লাঠিটা আটকে দিলাম, তারপর জোরে ধমক দিয়ে বলে উঠলাম, মূর্খের দল, যে যা বললো সেটাই শুধু চোখে দেখো তোমরা। একবার মনে হয় না এই রতনের বিয়ের দিন থেকে এই গায়ে মানুষ উধাও হয়ে যাচ্ছে? একবার মনে হয় না এই গাঁয়ের সব বাড়ি থেকে কেউ না কেউ উধাও হয়ে গিয়েছে, কিন্তু রতনের বাড়ি থেকে একজনও উধাও হয়নি? খোঁজ নিয়ে দেখো। আজ যেহেতু আমি এই নবদম্পতিকে এখনো এখানে ধরে রেখেছি, এই গ্রামের কারো বাড়ি থেকে কেউ আজ উধাও হয়ে যায়নি। এই পিশাচিনীর মায়া এই ছেলেটার আঘাতের চিহ্ন কারো চোখে পড়ছে না জানি, কিন্তু এর মধ্যে যে পরিবর্তনগুলো হয়েছে সেটাও কি কারো চোখে পড়ছে না? বিয়ের পরদিন থেকে একে কখনো সকালে ঘরের বাইরে আসতে দেখো? সম্ভব নয়। সারা রাত ওর উপরে অত্যাচার চলে। সারা রাত ঘুরে ঘুরে পিশাচিনীর জন্য খাদ্য জোগাড় করতে হয় ওকে। সদ্য বিবাহিত একটা ছেলে কেন দিন দিন এত দুর্বল হয়ে যাচ্ছে? কেন ওর স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে? কেউ খোঁজ নিয়েছ? মনে হলো মানুষ আমার কথাটা একবার ভেবে দেখার চেষ্টা করছে। যে যেখানে ছিল স্থির হয়ে একবার আমার বলা কথাগুলো চিন্তা করছে। কিন্তু রতনের বাবা ছাড়ার পাত্র নয়। যে দেখলাম লোকটার দুটো চোখে ঘোর লাগা দৃষ্টি। বুঝতে পারলাম ওর উপরেও পিশাচিনী তার মায়া বিস্তার করেছে। সে নিজে সকলের সামনে আমার সাথে কথা বলতে এলে তার স্বরূপ বেরিয়ে পড়বে, তাই এখন এই পন্থা নিয়েছে। রতনের বাবা চিৎকার করে বলল, অসভ্য লোক, একটা ভণ্ড গুণিন, আমার বাড়ির বউকে নিয়ে উল্টোপাল্টা কথা বলতে লজ্জা করে না? কি বিশ্রী মানসিকতা! আজকের যুগে দাঁড়িয়েও গ্রামের বিপদের জন্য গ্রামের নতুন বিয়ে করা বউকে দায়ী করা হচ্ছে। আমাদের নন্দীপুর এতটা অশিক্ষিত নয়। আমাদের বাড়ির বউয়ের গায়ে আঁচ লাগার আগে আমি নিজের গলা বাড়িয়ে দেব। আমি তাকিয়ে দেখলাম সূর্য ওঠার সময় হয়ে গেছে। আজকের রাতে পিশাচিনী কোনো খাবার পায়নি। আরও 3 দিন ওকে এইভাবে আটকে রাখতে পারলে ওর শক্তি ক্ষয় হবে। নিজেকে বাঁচাতে তখন নিজের স্বরূপে ওকে আসতেই হবে। তবে এই রতন বলে ছেলেটিকে আগে সুরক্ষিত করতে হবে, না হলে বলা যায় না, কাঁচা মাংস না পেয়ে ওই পিশাচিনী হয়তো এই রতনকেই নিজের খাদ্য করে নেবে। রতনকে আমি সুরক্ষা দিতেই পারি, কিন্তু তার জন্য রতনকে আমার কাছে আসতে হবে। আমি নিজে থেকে কিছু করতে পারবো না। আমি রতনের দিকে তাকিয়ে বললাম, সত্যিটা কি আর মিথ্যেটা কি তা তোমার থেকে ভালো আর কেউ জানে না। আমি তোমার জন্য লাবণ্যর প্রাসাদে অপেক্ষা করব। একমাত্র যদি তুমি ওই প্রাসাদে আসতে চাও তাহলেই তুমি আমার রক্ষা কবচ ভাঙতে পারবে, না হলে নয়। আজ ওখানে বসে আমার জপের 2য় দিন। তুমি যদি আমার কাছে আসো তবে আমার কাজটা একটু সহজ হবে আর কি। রতনের বাবা সেই আগের মতোই চিৎকার করে যেতে লাগলো, কোথাও যাবে না আমার ছেলে। লাবণ্যর প্রাসাদে কেউ যায় না। এখানকার মানুষ শুধু জীবনে একবারই ওখানে যায়। এই দিনও পেরিয়ে এসেছে। আবার কেন যেতে হবে? কোন দুঃখে যাবে? ওদিকে পূর্ব আকাশ লাল করে সূর্য উঠে গেছে। আমি তাকালাম পিশাচিনীর দিকে। আর কেউ দেখতে না পেলেও আমি দেখলাম ওর 2 চোখে আগুন জ্বলছে। আমি আলতো হেসে সরে এলাম ওখান থেকে। আর কোনো দরকার নেই এখানে থাকার। আজকের মতো কাজ শেষ হয়ে গেছে আমার। আমি ফিরে এলাম লাবণ্যর প্রাসাদে। প্রাসাদটা ভাঙা ছিল, আরও কিছুটা ভেঙে পড়েছে একদিনে। হয়তো তার রাজকুমারীর শক্তি ক্ষয় হয়েছে, এই কারণেই প্রাসাদের বেশ কিছুটা অংশ ভেঙে পড়েছে। আমি আর দেরি করলাম না। আজকের জব শেষ করতে হবে আমাকে। রাজকুমারী এসে আবার কোনো বাধা দেওয়ার আগেই আমাকে কাজ শেষ করতে হবে। একটু বাদেই একটা চেনা গন্ধ পেলাম। একটা আশার আলো জাগলো মনে হলো। তাকিয়ে দেখলাম রতন এসেছে। চোখ দুটো কৌটোরে ঢুকে গেছে। ক্রমাগত রক্তপাত হতে হতে রক্ত শূন্য হয়ে গেছে তার চেহারা। শরীরে গভীর ক্ষত। আমি বললাম, এসেছিস? আয় বস, আমি তোকে সাহায্য করব। তোর বউ যেখানেই থাকুক না কেন আমি তাকে নিয়ে আসব, কিন্তু তার আগে আমাকে সাহায্য করতে হবে। ওই পিশাচিনীকে আটকাতে আমাকে সাহায্য করতে হবে। আমি তোকে তোর স্ত্রীর কাছে নিয়ে যাব।
তোর এই ক্ষতর চিকিৎসাও আমি করে দেব। রতন একটা অদ্ভুত ঘোর লাগা চোখে আমার দিকে তাকিয়ে আছে। এতক্ষণ ওর দুটো হাত পিছনে করা ছিল, সেদিকে আমার খেয়াল ছিল না। ও একটু একটু করে আমার দিকে এগিয়ে আসছিল। আমি ভাবলাম ও আমার কাছে আত্মসমর্পণ করতে এসেছে। আমার রক্ষা বলয় ভেদ করে ও এগিয়ে এলো। আমি ওকে আসতে দিলাম। রতন আস্তে আস্তে এসে সোজা আমার মাথার মধ্যে একটা মোটা লাঠির বাড়ি বসিয়ে দিল। অতর্কিতে এমন হামলার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। একবার নয়, বেশ কয়েকবার ওই লাঠির বাড়ি আমার মাথার উপর পড়লো। আর এর সাথে সাথে ওই পিশাচিনীর হাসির আওয়াজ পেলাম আমি। রতন লাঠির বাড়ি মারতে মারতেই চিৎকার করে বলছে, আমাকে ক্ষমা করুন, আমাকে ক্ষমা করুন, আপনাকে না মারলে ও কাঞ্চনাকে মুক্তি দেবে না। রতন যতই লাঠির বাড়ি মারুক, এতদিন ধরে অত্যাচারী ও জর্জরিত, আমাকে মেরে ফেলার মতো শক্তি ওর নেই। এমন হঠাৎ করে আক্রমণ করায় আমি খানিকটা আহত হয়েছিলাম ঠিকই, কিন্তু তাই দিয়ে ভেদুকে বশ করা যায় না। আমি ওর হাত চেপে ধরলাম, নিজের ঝোলা থেকে একটা দড়ি বার করে ওকে বেঁধে ফেললাম মুহূর্তে। জানি ওর কোনো দোষ নেই, তবু এভাবে ওকে বেঁধে না ফেললে আমি আমার কাজ শেষ করতে পারবো না। ও রতন চেঁচিয়ে উঠল, আমাকে ছেড়ে দিন, আমি ফিরে না গেলে ওই পিশাচিনী আমার বাড়ির সকলকে খেয়ে শেষ করে দেবে, কাঞ্চনাকে মেরে ফেলবেও। সেটাও আমি জানতাম। রতন বাড়ি ফিরে না গেলে নিজের শিকার ধরতে এবার নিজেকেই বের হতে হবে ওই পিশাচিনীকে, আর তাই নিজের স্বরূপে ওকে আসতেই হবে। খুব একটা খারাপ হবে না, ওর এই মায়া ভাঙতে হবে সকলের সামনে। আমি রতনের কথা না শুনে জপে বসলাম। ও রতন চেঁচাতে চেঁচাতে ক্লান্ত হয়ে এক সময় অজ্ঞান হয়ে গেল। ওদিকে তখন রতনের বাড়িতে তুলকালাম বেঁধে গেছে। ও রতন ফিরে আসেনি এখন। পিশাচিনীও অশান্ত হয়ে উঠেছে। সন্ধে হতেই নিজের স্বরূপে আসতে হলো ওই পিশাচিনীকে। তার হুঙ্কারে তখন সারা নন্দীপুর কাঁপছে। আমার রক্ষা কবচের জন্য সে বাড়ির বাইরে আসতে পারছে না, শুধু বাড়ির ভেতরে দাপিয়ে বেড়াচ্ছে। হাতের সামনে যা পাচ্ছে তাই ছুঁড়ে ছুঁড়ে ভেঙে দিচ্ছে। রতনের বাবা মা ভয়ে কাঁপছে। আমি জপের আসলে বসতেই সব দেখতে পাচ্ছি। রতনকে পাঁজা গোলা করে আমি হাজির হলাম রতনের বাড়িতে। রতনের বাবা মা পিশাচিনীর ভয়ে তখন একটা চারপির তলায় লুকিয়েছে। আমাকে দেখতে পেয়ে রতনের বাবা কোনো মতে বেরিয়ে এসে আমার গায়ে পড়লো। বাঁচাও ভেদু বাবা, বাঁচাও, আমাকে বাঁচাও, আমার ছেলেকে, আমার পরিবারকে বাঁচাও। আমি বুঝতে পারিনি ভেদু বাবা, তুমি আমাদের বাঁচাও। সারা গ্রাম তখন আমার পাশে এসে দাঁড়িয়েছে। পিশাচিনী রাগে হুঙ্কার দিতে দিতে আমার দিকে আগুনের গোলা ছুড়ে দিল। এসবে আমি ভয় পাই না, তবে আমার পেছনে গ্রামের নিরীহ নিষ্পাপ মানুষজন আছে, তাই তাদেরকে আগে আমায় সুরক্ষিত করতে হবে। আমি একটা সুরক্ষিত বলয়ের মধ্যে আগে সকলকে ঢুকিয়ে দিলাম। তারপর শুরু হলো ওই পিশাচিনীর সাথে আমার যুদ্ধ। আমি গুরুকে স্মরণ করে আমার মন্ত্রপুত জল ছড়িয়ে দিলাম পিশাচিনীর গায়ে। সে কয়েকবার যন্ত্রণায় চিৎকার করলো বটে, কিন্তু তাতে তার কোনো ক্ষতি হলো না। এবার ওই পিশাচিনী তার মায়া শুরু করলো। গ্রামের সবাইকে আমি সুরক্ষিত করেছি, কিন্তু একজন তখন ওই পিশাচিনীর হাতে ছিল, কাঞ্চনা। পিশাচিনী মেয়েটার চুলের মুঠি ধরে হাজির করলো। তাকে দেখে আতঙ্কে চিৎকার করে উঠল রতন। আমার সুরক্ষা বলয় থেকে ছুটে বেরিয়ে যেতে চাইলো। আমি রতনের বাবাকে বললাম, আপনি আপনার ছেলেকে সামনে রাখুন, এখান থেকে বের হলেও কাঞ্চনাকে বাঁচাতে পারবে না, কিন্তু নিজের জীবনেও বিপদ ডেকে আনবে। রতনের বাবা রতনকে প্রাণপণে আটকে ধরে রেখে বলয়ের মধ্যে রাখার চেষ্টা করলো। পিশাচিনী হুঙ্কার দিয়ে বলল, তোর সামনে আমি মেয়েটাকে কুচি কুচি করে কেটে খাবো। সত্যি সে একটা বিশাল তলোয়ার বের করলো, কিন্তু শেষ মুহূর্তে আমি আমার অমোঘ বাণ প্রয়োগ করলাম। আমার এই 2 দিনের জপের ফল। এই অমোঘ বাণ পিশাচিনীকে স্থবির করে দিল। সে ইচ্ছে করলেও আর কাঞ্চনাকে ধরে রাখতে পারল না। কাঞ্চনা নিজে থেকেই পালিয়ে চলে এলো আমার কাছে। পিশাচিনী শুধু এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হুঙ্কার দিতে লাগলো। আমি একটা শেষ সুযোগ দিতে চাইলাম পিশাচিনীকে। দেখেছো তো রাজকুমারী, এই ভেদুগুমিন কি করতে পারে? নির্দোষ মানুষকে পীড়িত করলে আমি কিন্তু নিজের সব শক্তি দিয়ে অশুভ শক্তির সাথে লড়তে থাকি। আমি ভুল করেছি,
ক্ষমা চাইছি, আমাকে ছেড়ে দাও। এই প্রথম পেশাচিনি ক্ষমা চাইল। রতন পিছন দিক থেকে চিৎকার করে উঠল। পেশাচিনির মায়া চলে যেতেই সকলে রতনের শরীরের ক্ষত দেখতে পাচ্ছে। সকলে দেখতে পাচ্ছে রতনের রক্তাক্ত শরীর। পেশাচিনি তার সুর নরম করে বললে, আমি সত্যি বলছি, আর কখনো কারো ক্ষতি করব না। আমার গুরু বলতেন, যে যত বড় অন্যায় করুক না কেন, সে ক্ষমা চাইলে তাকে ক্ষমা করে দিতে হয়। তাই আমি বললাম, ছেড়ে দিতে পারি এক শর্তে, এই নন্দীপুরে তোর ছায়াও যেন না পড়ে কোনোদিন। এই গ্রাম ছেড়ে, এই প্রাসাদ ছেড়ে চিরদিনের জন্য চলে যেতে হবে তোকে। পেশাচিনি আমার এত বড় কথাতেও রাজি হয়ে গেল। সে আমাকে কথা দিল, আমি কথা দিচ্ছি, এই গ্রাম ছেড়ে চিরকালের জন্য চলে যাব। আমার ওই প্রাসাদেও আর কোনো দিন ফিরে আসবো না। এতক্ষণ ধরে কথা বলে ভেদু বোধহয় একটু ক্লান্ত হয়ে গিয়েছিল।